তো আগের দিন আমরা ইন্ডিয়ান ব্যাংকিং সম্পর্কে আলোচনা করছিলাম। ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেম সম্পর্কে আমরা আগের দিন শুরু করেছিলাম। দেখেছিলাম যে ফার্স্ট ব্যাংক যেটা হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান 1770-এ গঠিত হয়। তারপর আমাদের 3টে প্রেসিডেন্সিতে ব্যাংক তৈরি হয়, যেগুলো 1921 সালে জয়েন করে তৈরি করা হয় ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, যেটাকে আমাদের 1955 সালে এসবিআই হিসেবে ন্যাশনালাইজ করা হয়। তারপর আমরা ডিসকাস করেছিলাম যে এসবিআই এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, এসবিআই এর অ্যাসোসিয়েট ব্যাংকগুলো সম্পর্কে ডিসকাস করেছি। আর কিছু ব্যাংক, ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ ইন্ডিয়া, এগুলো কবে তৈরি হয়েছে সেগুলো আমরা আগের দিন ডিসকাস করেছি। তারপর আমরা ডিসকাস করেছি যে ব্যাংকের ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেমের ভাগগুলো ডিসকাস করেছি। তারপরে আমরা আরবিআই সম্পর্কে ডিসকাস করেছি যে আরবিআই কবে গঠিত হয়, কোন কমিটির সুপারিশে আরবিআই গঠিত হয়, আরবিআই এর গভর্নর, ফার্স্ট গভর্নর কে ছিল, ইন্ডিয়ান গভর্নর কে ছিল, এগুলো সম্পর্কে আমরা ডিসকাস করেছি। এর পেছনে আম্বেদকারের অবদান কীরকম ছিল ডিসকাস করেছি। তারপর আমরা আরবিআই এর অবজেক্টিভ এবং আরবিআই এর যে গভর্নর, ডেপুটি গভর্নর নিয়ে আরবিআই গঠিত হয় সেটা আমরা আগের দিন ডিসকাস করেছি। তারপর আমরা আরবিআই এর রুলস সম্পর্কে ডিসকাস করেছি যে আরবিআই কি করে নোট ইস্যু করে, আরবিআই সরকারের ব্যাংকার হিসেবে কাজ করে, বিভিন্ন ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে, ক্রেডিট কন্ট্রোল করে, আর হচ্ছে ফরেন রিজার্ভের কাস্টোডিয়ান থাকে এবং কারেন্সি এক্সচেঞ্জ কন্ট্রোল করে থাকে আরবিআই, তাই তো? আচ্ছা দেখো, আগের দিন আমরা যেগুলো ডিসকাস করেছিলাম এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে নাকি বলো, বলো এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার হুম, বলো। একটু বলুন। কথাটা কেটে যাচ্ছে, একটু ভালো করে বলো, নেটওয়ার্কটা দেখে একটু বলো। স্যার কোঅপারেটিভ ব্যাংকটা বলতে ওই বলছে বোধহয়। আচ্ছা, কোঅপারেটিভ, আচ্ছা ওর কথা প্রত্যেকে ঠিকঠাক শুনতে পেরেছো? না স্যার। আচ্ছা আচ্ছা, আমি তো শুনতে পাচ্ছি। স্যার আচ্ছা বলছি ওই কন্ট্রোলার অফ ক্রেডিটটা একটু বলে দিন স্যার। আচ্ছা, কন্ট্রোলার অফ ক্রেডিট বলতে এই যে কোনটা বলো তো, হ্যাঁ, এই যে আমি বলেছিলাম যে আরবিআই কি করে, ইন্টারেস্ট রেট বা সুদের হারকে বাড়িয়ে বা কমিয়ে কি করে ক্রেডিট কন্ট্রোল করে। যদি কোনো সময় সুদের হার কমানো হয় তাহলে কি হয়, ক্রেডিট ফ্লোটা বেড়ে যায়, আর সুদের হার যদি বাড়ানো হয় তাহলে ক্রেডিটটা বেড়ে যায়। সুদীপ, তো এটা আমি অফলাইন ক্লাসে ডিসকাস করেছিলাম, তো মনে পড়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে, ঠিক আছে। মানে স্যার এটাই পাবলিক ডেট যেটা বলেছিলেন হ্যাঁ হ্যাঁ, ওটাই? একদম 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 পাবলিক ডেট। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে দেখো, আজকে আমরা ডিসকাস করব যে আরবিআই এর ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি, যে আরবিআই কিভাবে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আলোচনা করব যে আরবিআই কিভাবে ঋণ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আরবিআই কিভাবে ক্রেডিট কন্ট্রোল করে থাকে। মোস্ট ইম্পর্টেন্ট, আজকে আমাদের আরবিআই এর যে প্রসেস সেগুলো সম্পর্কে আমরা ডিসকাস করব, যে আরবিআই কি করে ক্রেডিট কন্ট্রোল করে সেটা আমরা ডিসকাস করব। প্রথম দেখো, আমি বলেছিলাম যে দুটো মেথডে আরবিআই ক্রেডিট কন্ট্রোল করে। কি কি মনে করে আশা করি বলো তো? একটা বলেছিলাম কোয়ালিটেটিভ, আর একটা কোয়ান্টিটেটিভ, তাই তো? আগের দিন আমি বলেছিলাম যে আরবিআই কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ মেথডে ক্রেডিট কন্ট্রোল করে থাকে। তো যে কোয়ান্টিটেটিভ মেথডে আরবিআই কোন কোন মেথডে ক্রেডিট কন্ট্রোল করে সেটা আমাদের একটু ডিসকাস করতে হবে। এক সেকেন্ড, ওকে দেখো, কোয়ান্টিটেটিভ মেথডে নাম্বার ওয়ান মেথড, কোয়ান্টিটেটিভ মেথডে আরবিআই কি করে, ব্যাংক রেট, আমি প্রথমে লিখছি তারপর আমি এগুলো সম্পর্কে ডিসকাস করব। ব্যাংক রেটের মাধ্যমে ক্রেডিট কন্ট্রোল করে। নাম্বার টু, আরবিআই ক্রেডিট কন্ট্রোল করে সিআরআর এর মাধ্যমে। এগুলো সম্পর্কে আমি ডিসকাস করব, জাস্ট একটু ফাঁকা দিয়ে দিয়ে লিখে রাখো। নাম্বার থ্রি থাকে কি, ওপেন মার্কেট অপারেশন, ওপেন মার্কেট অপারেশন। নাম্বার ফোর, 4 নম্বর পদ্ধতিতে আরবিআই কি করে, এসএলআর এর মাধ্যমে করে থাকে। নাম্বার ফাইভ, আরবিআই কন্ট্রোল করে রেপো রেট আর রিভার্স রেপো রেট, রেপো রেট আর রিভার্স রেপো রেট। ওকে, আর হচ্ছে নাম্বার সিক্স, 6 নম্বর আরবিআই কন্ট্রোল করে কি, এমসিএলআর পদ্ধতিতে। আর নাম্বার সেভেন, আরবিআই ক্রেডিট কন্ট্রোল করে ল্যাফ, LAF। আমি ফুল ফর্ম থেকে শুরু করে সমস্ত কিছু ডিসকাস করব, তোমরা একটু ছোট করে এই পয়েন্টগুলো লিখে রাখো। ব্যাংক রেট, সিআরআর, ওপেন মার্কেট অপারেশন, এসএলআর, রেপো রেট, রিভার্স রেপো রেট, MCLR, LAF।
ওকে। আর কোয়ান্টিটেটিভ মেথডে আরবিআই কন্ট্রোল করে, এদিকটা এতটা ইম্পর্টেন্ট নয়, আমি ছোট্ট করে এখানটা বলবো। নাম্বার 1 লিখে রাখবে, মার্জিন রিকোয়ারমেন্ট, সরি রিকোয়ারমেন্ট। নাম্বার 2, কনজিউমার ক্রেডিট রেগুলেশন। নাম্বার 3, গাইডলাইন্স। দেখো, নোট ডাউন করেছো আশা করি। মার্জিন রিকোয়ারমেন্ট, কনজিউমার ক্রেডিট রেগুলেশন, আর হচ্ছে গাইডলাইন্স। দেখো হয়েছে। আচ্ছা, আর নাম্বার 4 আর একটা লিখে রাখো, ডাইরেক্ট অ্যাকশন। আমি ডিসকাস করছি জিনিসগুলো কি। ডাইরেক্ট অ্যাকশন, দেখো বলে বলবে। হয়েছে স্যার। দেখো, এটা যদি কারো স্ক্রিনশট নেওয়ার থাকে একটু নিয়ে নিতে পারো, আমি এরপরে এগুলো সম্পর্কে ডিসকাস করব। স্যার হয়েছে। ওকে, ঠিক আছে। আমি ডিসকাস করছি আমাদের যে এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, এগুলো সম্পর্কে আমি ডিসকাস করছি। দেখো, ফার্স্ট যেটা বলেছে, প্রথম যেটা বলেছে সেটা কি বলেছে, বলছে ব্যাংক রেট। এই ব্যাংক রেট জিনিসটা কি? ফার্স্ট অফ অল যেটা বলেছে ব্যাংক রেট। দেখো, ব্যাংক রেট জিনিসটা হচ্ছে যে আরবিআই কি করে। আচ্ছা, আমি এপাশ থেকে শুরু করছি। ফার্স্ট অফ অল যেটা আমাদের কি, ব্যাংক রেট। দেখো, ব্যাংক রেট বলতে কি, যে আরবিআই কি করে একটা রেটে, ঠিক আছে। আমি অলরেডি আগের দিন ডিসকাস করেছিলাম দুটো জিনিস, আশা করি যারা ক্লাসে ছিলে, সেটা হচ্ছে ডিআর মানিটারি পলিসি আর চিপ মানিটারি পলিসি। দেখো মনে পড়েছে আশা করি, পড়েছে ডিআর মানিটারি পলিসি আর চিপ মানিটারি পলিসি কি ছিল? হ্যাঁ স্যার। দেখো, ডিআর মানিটারি পলিসি বলতে যখন ব্যাংক রেটকে ইনক্রিজ করা হয়, মানে যেটা হচ্ছে ব্যাংক রেট ইনক্রিজ। আর চিপ মানিটারি পলিসিতে কি হবে, ব্যাংক রেটকে ডিক্রিজ করা হবে। তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে ব্যাংক রেটটা কি। ব্যাংক রেট বলতে ওই ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট অনেক রকমের হয়। দেখো, ইন্টারেস্ট রেট দু রকমের, আমি আগেই বলছি। যে ব্যাংক রেটটা বলি, তাহলে আমি প্রথমে বললাম জিনিসটা কি, তারপর আমি এক্সপ্লেন করছি। দেখো, ব্যাংক রেট বলতে সেই রেটকে বলা হয় যেই রেটে, ব্যাংক রেট বলতে সেই রেটটাকে বলা হয় যেই রেটে আরবিআই রিজার্ভ ব্যাংক কোনো ব্যাংককে, আরবিআই কোনো ব্যাংককে যেই হারে সুদ দেয়, যেই হারে ইন্টারেস্ট দেয়, সেটাকে বলা হয় ব্যাংক রেট। আরবিআই রেট, যেই রেটে আরবিআই কি করে, অন্য ব্যাংককে সুদ দেয়। তাহলে ভাবো যে আরবিআই যদি ইন্টারেস্ট রেটকে বাড়িয়ে দেয়, তার মানে কোনো ব্যাংক বেশি পরিমাণ টাকা আরবিআইয়ের কাছ থেকে নিতে পারবে না কম পরিমাণ টাকা নেবে? বেশি পরিমাণ নিতে পারবে না কম নেবে? ইন্টারেস্ট রেট যদি বাড়িয়ে দেয় আরবিআই, কম কম নেবে। কম নেবে। কম নেবে। তাহলে আরবিআই যে হারে, যে সুদের হারে কোনো ব্যাংককে সুদ সুদ দিয়ে থাকে, সেটাকে আমরা বলবো মানে ব্যাংক রেট। তার মানে এই রেটে, ব্যাংক রেটের মাধ্যমে, তার মানে যে কোনো ব্যাংক কম পরিমাণ টাকা নিতে পারবে। তার মানে ব্যাংক রেট যদি ইনক্রিজ করা হয়, তখন কি হবে, ডিআর মানিটারি পলিসি। তার মানে তখন আমাদের টাকার পরিমাণ কম থাকবে, ব্যাংকের হাতে টাকার পরিমাণ তখন কম থাকবে। এবার ব্যাংকের হাতে যদি টাকার পরিমাণ কম থাকে, তাহলে ব্যাংক এই পলিসিতে বেশি ঋণ দিতে পারবে না কম ঋণ দেবে?
যখন ইন্টারেস্ট বাড়াবে তখন ঋণ বেশি দেবে। ইন্টারেস্ট রেট বাড়ালে দেখো, আরবিআই যদি ব্যাংকের কাছ থেকে বেশি ইন্টারেস্ট রেট নিয়ে নেয়, আর তখন তাহলে কি ব্যাংকের হাতে বেশি টাকা থাকবে না কম টাকা থাকবে? আমি বলতে চাইছি যে আরবিআই ইন্টারেস্ট রেট বাড়ালে ওরা বেশি করে ঋণ দিতে চাইবে। তুমি একটা কথা বলো, আচ্ছা তুমি একটা কথা বলো যে সাপোজ তোমাকে ব্যাংক চাইছে, ঠিক আছে, ব্যাংক তোমাকে বলছে যে আমাদের কাছ থেকে যদি আপনি ঋণ দেন তাহলে আমরা 5% ইন্টারেস্ট রেট নেবো, তাহলে তখন তুমি বেশি টাকা নেবে না ব্যাংক যদি তোমার কাছ থেকে 4% ইন্টারেস্ট রেটে টাকা তোমার কাছ থেকে নেয়? তুমি টাকা নিলে ব্যাংকের কাছ থেকে, কখন তুমি ব্যাংক রেট মানে ইন্টারেস্ট রেট, মানে এটা বলছি না যে তোমাকে দেবে, এটা তোমাকে দিতে হবে ঘুরে, তোমাকে টাকা ঘুরে দিতে হবে, এই ইন্টারেস্ট রেটে তোমাকে দিতে হবে। তুমি ব্যাংকের কাছ থেকে যদি 10,000 টাকা নাও, 10 লাখ টাকা যদি নাও, তাহলে তুমি ব্যাংক তোমাকে ইন্টারেস্ট দেবে না ব্যাংককে তোমাকে দিতে হবে? আমাকে ব্যাংকে দিতে হবে। তাহলে ইন্টারেস্ট যদি বেশি হয় তাহলে তুমি ব্যাংকের কাছ থেকে বেশি টাকা নেবে না কম টাকা নেবে? আমি তখন কম নিবো, কিন্তু স্যার আমি বলতে চাইছিলাম যে ব্যাংক যখন রেট তার ইয়ে করবে, মানে ইনক্রিজ করবে, হ্যাঁ, তখন ব্যাংক তো অন্যান্য ব্যাংকে ঋণটা বেশি দিতে চাইবে যদি কেউ বেশি চায়। চাইলে হবে না লোক হ্যাঁ, নিলে হবে? স্যার লোক নিলে হবে, সেটা ঠিক আছে। এক্স্যাক্টলি, চাইলে হবে না নিলে? ব্যাংক তো চাইবে সবসময় ঋণ দিতে, ব্যাংক তো চাইবে সবসময়, কিন্তু ব্যাংক চাইলে হবে না লোক নিলে হবে? বা ব্যাংকের কাছে এখানে আরবিআই যেই রেটে সুদ দিচ্ছে, তার মানে এখানে ইন্টারেস্টটা ব্যাংককে তো আরবিআই কে দিতে হচ্ছে, তাহলে আরবিআই, তাহলে ব্যাংক আরবিআই এর কাছ থেকে তখন বেশি টাকা নেবে না কম টাকা নেবে? কম টাকাই নেবে। কম টাকা নেবে। কম টাকা যদি নেয় তাহলে লোককে সে বেশি ঋণ দেবে না কম ঋণ দেবে? সিম্পলি বলো। কম ঋণ দেবে। ইন্টারেস্ট রেট বেড়ে গেলে সে তো কম ঋণ, তার কাছে টাকা তো কম আছে, তাহলে সে কম ঋণ দেবে। তাহলে যখন ডিয়ার মনিটারি পলিসি হবে তখন সে কম ঋণ দেবে, মানে ক্রেডিটটা কম করবে। আর যখন চিপ মনিটারি পলিসি হবে মানে তখন সে বেশি ঋণ দেবে। তাহলে কখন এটা করবে, বেশি ঋণ দেবে বা কম ঋণ দেবে, এটা কখন করবে সে? সিচুয়েশন কখন হবে? যখন ইনফ্লেশন হবে, মানে ইনফ্লেশন মানে যখন মুদ্রাস্ফীতি হবে। তাহলে যদি মুদ্রাস্ফীতি হয়, মুদ্রাস্ফীতি যদি হয় তখন কোনটা হবে, ডিয়ার মনিটারি পলিসি নেবে না চিপ মনিটারি পলিসি নেবে? মুদ্রাস্ফীতি মানে লোকের হাতে প্রচুর টাকা, মানে কারেন্সি বেড়ে গেছে, লোকের হাতে তখন ডিয়ার মনিটারি, তার মানে তখন ডিয়ার মনিটারি পলিসি নেবে। দেখো আশা করি বুঝতে পারছো। তাহলে যখন মুদ্রাস্ফীতি হবে তখন ডিয়ার মনিটারি পলিসি নেবে, মানে কম ঋণ দেবে যাতে লোকের হাতে কম টাকা থাকে। আর যখন মুদ্রা সংকোচন হবে, মানে যেটাকে ডিফ্লেশন বলবো, তখন তাহলে কি হবে, চিপ মনিটারি পলিসি হবে। দেখো আশা করি বুঝতে পারছো, এটাকে ডিফ্লেশন বলা হয়, এটাকে ইনফ্লেশন বলা হয়। দেখো এর মধ্যে কারো যদি কোনো বোঝার অসুবিধা থাকে বলো। ক্লিয়ার আশা করি যতটুকু বললাম? হ্যাঁ স্যার। ওকে, তাহলে ব্যাংক রেট, তাহলে এইভাবে ব্যাংক রেটকে বাড়িয়ে বা ব্যাংক রেট কমিয়ে আরবিআই কি করে, কোনো ব্যাংকের ক্রেডিট দেওয়ার পরিমাণটাকে কন্ট্রোল করতে পারে। আরবিআই ব্যাংক রেট বেশি করে দিয়েছে তাহলে সেই সময় কম টাকা ঋণ দেবে, আরবিআই ব্যাংক রেট কমিয়ে দিয়েছে তখন হচ্ছে বেশি, আমাদের হচ্ছে সে বেশি ঋণ দেবে। তাহলে ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য আরবিআই এইভাবে কাজ করবে। ওকে, নেক্সট দেখো আরেকটা পদ্ধতি, সেটা হচ্ছে সিআরআর। ফুল ফর্মটা কি? ক্যাশ ক্যাশ রিজার্ভ রেপো রেট। রেশিও। ক্যাশ রিজার্ভ রেশিও। এটা আমি আগের দিন অফলাইন ক্লাস তোমাদের বলেছিলাম। ক্যাশ রিজার্ভ রেশিও সিআরআর জিনিসটা কি, যে তোমার কাছে যদি হঠাৎ করে আজকে 100 কোটি টাকা এসে যায়, তাহলে তোমার ইচ্ছে হলো তুমি একটা ব্যাংক খুলবে, কিন্তু ব্যাংক খুলতে গেলে তুমি কি তোমাকে যেতে হবে কার কাছে? আরবিআই এর কাছে। তাহলে আরবিআই এর কাছে গেলে আরবিআই বলবে ঠিক আছে কোনো সমস্যা নেই, ব্যাংক খুলতে পারো, কিন্তু এই 100 কোটি টাকার মধ্যে তোমাকে 20 কোটি টাকা আমার কাছে জমা রাখতে হবে, বাকি 80 কোটি টাকায় আমাকে ঋণ, বাকি 80 কোটি টাকা তুমি ঋণ বা ক্রেডিট করতে পারো। এবার এখানে টাকাটা কি আরবিআই নিয়ে নেয়? আরবিআই কিন্তু এই টাকাটা নিয়ে নেয় না। আরবিআই দেখে কোনো ব্যাংকের যে টোটাল রেভিনিউ আছে, মানে আরবিআই যে কোনো ব্যাংকের যে টোটাল ভ্যালু আছে, সেটা তো আরবিআই এর কাছে হিসেব আছে যে একটা ব্যাংক কত ট্রানজেকশন করছে, তার হিসেব আরবিআই এর কাছে আছে। আরবিআই দেখবে সে যেন তার টোটাল রেভিনিউয়ের এই 20 crore মানে 20% যেন সে রিজার্ভ করে রেখেছে, এই টাকায় সে যেন লোন দিয়ে না পায়। তাহলে এই সিআরআর এর পরিমাণ ব্যাংক কি করে, আরবিআই কি করে, চেঞ্জ করে।
এটা জেনারেলি কনস্ট্যান্ট থাকে, তবে আরবিআই কি করে বিভিন্ন সময় এটাকে পরিবর্তন করতে পারে, কোনো সময় এটাকে বাড়াতে পারে, কোনো সময় এটাকে চেঞ্জ করতে পারে। এবার এই টাকা যদি কোনো ব্যাংক সিআরআর মেনটেন না করে তখন সেই ব্যাংকের কি হয়, তাকে পেনাল্টি দিতে হয়। পেনাল্টি মানে যাকে বলা হয় তোমার হচ্ছে বাংলায় বলো না পেনাল্টিকে কি বলবে? জরিমানা টাইপ। জরিমানা, একদম জরিমানা দিতে হয়, ঠিক আছে। এবং মজার কথা হচ্ছে অনেক ব্যাংক আছে যারা কি করে ইচ্ছে করে সিআরআর মেনটেন করে না, জরিমানা দেয়। যেমন এইচডিএফসি ব্যাংক, মানে এদের মধ্যে এইচডিএফসি ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, এই সব প্রাইভেট ব্যাংকগুলো কি করে কম্পিটিশনে থাকে। কিরকম, যে আমি কত টাকা বেশি পেনাল্টি দিচ্ছি, এরা কিন্তু ইচ্ছে করেই পেনাল্টি দেয়। এবার বলবে স্যার পেনাল্টি যে দেয় ইচ্ছে করে কেন দেয়, এতে তো ব্যাংকের তো ক্ষতি, তাই তো? ক্ষতি কি ক্ষতি নয়, ব্যাংকের তো ক্ষতি, তাহলে তারা দেয় কেন? একটু বুদ্ধি করে বলো তো দেখি কারো স্যার মাথায়। ট্যাক্স কম দিতে হবে। স্যার এটা কি কিছু এক্সপেক্ট করার জন্য charges কার গুলো কাছে আছে। কত রেভিনিউ আছে? ট্যাক্স কম দিতে হবে বলতে ট্যাক্সের সঙ্গে কি সম্পর্ক? তোমাকে বললাম তুমি 20% রাখবে আমার কাছে, তুমি 20% রাখলে না, তাহলে আমি তোমাকে বললাম তোমাকে এর জন্য এত টাকা ফাইন দিতে হবে। তাহলে স্যার তুমি বেশি বেনিফিট পাওয়ার জন্য যে মানে প্রসেস গুলো আছে ওরা তো সেইভাবেই করে, ওরা কি দেখায় কি আমার এত টাকা লস গেছে, তো ওইভাবেই কিছু একটা ব্যাপার আছে। আরেকটু স্যার, মানে বলেছো যত কম জমা রাখবে ততটা বেশি ওরা গ্রাহকের মধ্যে দিয়ে বাহ। মানে এই যে লোন হিসাবে দিতে ভেরি পারবে। গুড, ভেরি গুড চয়ন, 100% কারেক্ট বলেছো। দেখো এই ব্যাংকগুলো এইচডিএফসি ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক কাদেরকে ঋণ দেয়? তোমাকে আমাকে দেয় না, ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে দেয়। না, ইন্ডাস্ট্রিয়ালিস্ট থেকে দেয় স্যার। তাহলে তাদের কাছ থেকে সে তো অলরেডি, যদি সে 20% মেনটেন করার জায়গায় সিআরআর কে 10% রাখে, তাহলে বাকি 10% টাকা তো সে এদেরকে নিশ্চয়ই ক্রেডিট দিয়েছে, তাহলে এদের কাছ থেকে তো সে বেশি পার্সেন্টেজ রিটার্ন পেয়ে যাবে। তাহলে আরবিআই কে জরিমানা দিতে তাদের ক্ষতি কি আছে? বুঝাতে পারলাম? এই কারণে এই ব্যাংকগুলো কি ইচ্ছে করে এরা কি করে জরিমানা দেয়, সিআরআর মেনটেন করে না। বোঝা গেছে আশা করি? ওকে, এবার আরবিআই যখন এই সিআরআর এর পরিমাণটাকে বাড়ায়, আরবিআই যখন এই সিআরআর এর পরিমাণটাকে ইনক্রিজ করে, আরবিআই যখন এই সিআরআর এর পরিমাণটাকে ইনক্রিজ করে, তখন তাকে বলা হয় ক্রেডিট, CREDIT, ক্রেডিট স্কুইজ, SQUEEZE। এটাকে যদি বাড়ায়, সিআরআর কে ইনক্রিজ করলে বলা হবে ক্রেডিট স্কুইজ। আর যদি এটাকে ডিক্রিজ করে, সিআরআর এর পরিমাণকে যদি কমিয়ে দেয়, তাহলে তখন আমরা কি করব? ক্রেডিট লিবারাইজেশন, LEBERALIZATION। বুঝতেই পারছি লিবারেল হচ্ছে ক্রেডিট, যদি সিআরআর এর পরিমাণ ইনক্রিজ করে তাহলে সেটাকে স্কুইজ, স্কুইজ মানে কি কোনো জিনিসকে জোর করে বেঁধে রাখা, মানে টাইট করা, আর লিবারেল মানে সেটাকে ছেড়ে দেওয়া। তাহলে বুঝতেই পারছি সিআরআর কে যদি সে ডিক্রিজ করে সেটাকে বলবো ক্রেডিট লিবারাইজেশন, আর যদি সিআরআর কে ইনক্রিজ করে সেটাকে বলবো ক্রেডিট স্কুইজ। আশা করি বুঝতে পারছি সিম্পল কথাতে। ডান? ওকে, তাহলে চেঞ্জ করছি, পরের পেজে যাচ্ছি, পরের জিনিসটা ডিসকাস করি। আচ্ছা, নেক্সট 3 নম্বর পয়েন্ট দেখো আরবিআই কি করে। 3 নম্বর যে কাজ সেটা আরবিআই কি করে, সেটা হচ্ছে ওপেন মার্কেট অপারেশন। ওপেন মার্কেট অপারেশন। এবার দেখো ওপেন মার্কেট অপারেশন বলতে কি বুঝি। দেখো ওপেন মার্কেট অপারেশন এটাকে বলা হয় OMO, অনেক জায়গায় OMO কথাটাও বলে ইউজ করা হয়। ওপেন মার্কেট অপারেশন বলে যেটাকে বাংলায় বলা হয় খোলা বাজারি কার্যকলাপ। খোলা বাজারি কার্যকলাপ জিনিসটা কি? ওপেন মার্কেট অপারেশন ব্যাপারটা কি? দেখো বিভিন্ন সময় ব্যাংক, গভর্নমেন্টের কি হয়, সরকারের কি হয়, টাকার পরিমাণ মানে যদি ইনফ্লেশন হয়, যদি কোনো সময় অ্যাকচুয়ালি সব কিছুর উদ্দেশ্যই একটা ইনফ্লেশন রেটটাকে কন্ট্রোল করা, তাহলে যখন ইনফ্লেশন হবে মানে লোকের হাতে প্রচুর টাকা থাকবে, তখন ইনফ্লেশন হচ্ছে মানে লোকের হাতে টাকা রয়েছে, তাহলে গভর্নমেন্ট তখন কি চাইবে, এই টাকাটাকে তুলে নিতে, যাতে মানুষের হাতে এই টাকাটা কম থাকে, চাইবে এই টাকাটাকে তুলে নিতে, তাই তো? তাহলে এই যে টাকাটাকে তুলে নেবে বা তুলে নেওয়ার চিন্তা ভাবনা করবে, তখন গভর্নমেন্ট কি করবে, বিভিন্ন রকমের বন্ড ইস্যু করবে, যেটাকে আমরা গভর্নমেন্ট বন্ড বলবো, সরকারি বন্ড ইস্যু করবে।
তাহলে সেই বন্ড যদি ইস্যু করে তাতে কি হবে, ইন্টারেস্ট রেট বেশি দিয়ে ইস্যু করবে। গভর্নমেন্ট বলবে যে তোমরা ব্যাংকের কাছে যদি 5% আমাদের 4% ইন্টারেস্ট দেয়, গভর্নমেন্ট বন্ডে তুমি ইনভেস্ট করো, তাহলে আমি তোমাকে 6% দেবো। তাহলে যখনই গভর্নমেন্ট এইরকম ওপেন মার্কেট অপারেশনে গভর্নমেন্ট বন্ডের উপরে ইন্টারেস্ট রেট, এখানে ইন্টারেস্ট রেটটা কিন্তু গভর্নমেন্ট দেবে, তোমাকে দিতে হবে না। তুমি বন্ড কিনলে তুমি নিশ্চয়ই গভর্নমেন্টকে তার জন্য ট্যাক্স দেবে না, গভর্নমেন্ট তোমাকে রিটার্ন দেবে। তাহলে এই যখন ইন্টারেস্ট রেট যখন গভর্নমেন্ট বন্ডের ইনক্রিজ হবে, তখন মানুষ কি করবে, টাকা কি খরচ বেশি করবে না বন্ডে ইস্যু করবে? বন্ডে ইস্যু করবে। তার মানে টাকা যে ইনফ্লেশনটা সেটা তখন কি হবে, কমতে শুরু করবে, ইনফ্লেশন কমবে যদি বন্ড ইস্যু করা হয়। এই জিনিসটাকে মানে গভর্নমেন্ট যখন সরাসরি বন্ড ইস্যু করে মার্কেট থেকে টাকাটাকে নিয়ে নেয়, তখন আমরা সেটাকে বলি ওপেন মার্কেট অপারেশন। তাহলে সেম ব্যাপার, গভর্নমেন্ট যদি গভর্নমেন্ট বন্ডে ইন্টারেস্ট রেটকে ডিক্রিজ করে থাকে, তাহলে সেম ব্যাপার কি হবে, ইনফ্লেশন রেট তখন কি হবে, ডিফ্লেশন কমবে। আশা করি ইনফ্লেশন ডিফ্লেশন ব্যাপারটা বুঝতে পেরেছো, তাই তো? ইনফ্লেশন মানে মানি ফ্লো, যে টাকার পরিমাণ মানি ফ্লো বেশি, আর ডিফ্লেশন মানে মানি ফ্লো কম, মানে টাকার পরিমাণ কম, তাই তো? তাহলে ইনফ্লেশন হলে চাইবে কি, গভর্নমেন্ট বন্ডে ইন্টারেস্ট রেট ইনক্রিজ করবে, তাহলে ইনফ্লেশন কমবে। আর গভর্নমেন্ট বন্ডে যদি ইন্টারেস্ট রেট কমিয়ে দেয়, লোক তখন বলবে ধর গভর্নমেন্ট বন্ডে কেন ইন্টারেস্ট করবো, খরচই করে দেবো। অবভিয়াসলি এটাই হবে। তাহলে এইভাবে ওপেন মার্কেট অপারেশনের মাধ্যমে গভর্নমেন্ট কি করতে পারে, সরাসরি এর কাছ থেকে। এবার এখানে দেখো গভর্নমেন্ট কিন্তু সরাসরি নিজেরা এসে বলে না যে বিক্রি করো, করে থাকে কার থ্রু দিয়ে বলেছিলাম, মনে করো? আরবিআই যে বন্ডগুলো বিক্রি করে বা কেনে, কার থ্রু দিয়ে করে? থ্রু দা আরবিআই। এই আগের দিন ক্লাসে যারা ছিলে, অফলাইন ক্লাসে যারা ছিলে, আমি এগুলো বলিনি তোমাদেরকে? হ্যাঁ সুদীপ্ত, হ্যাঁ স্যার বলেছিলাম। ক্লাসে ছিলে তাহলে শোনোনি, মন দিয়ে শোনোনি, এগুলো জাস্ট একদিন দুদিন আগের কথা, তাতেই ভুলে যাচ্ছ। এটা হলো, তারপরে আমি আবার এইভাবে বললাম, আগের দিন এত করে ভালো করে বোঝালাম, একটু মাথায় রাখতে হবে তো। তাহলে এগুলো কি করে, থ্রু দা আরবিআই। কারণ তুমি যদি 10 ইয়ার্সের একটা গভর্নমেন্ট বন্ড কেনো, সেখানে নিশ্চয়ই সেন্ট্রাল গভর্নমেন্ট যেগুলো দেবে না, কারণ 5 বছর পরে 3 বছর পরে মোদি থাকবে বা মোদি গভর্নমেন্ট থাকবে, এরকম তো ব্যাপার নেই, কিন্তু আরবিআই থাকবে। তাহলে আরবিআই কি করে, ওপেন মার্কেটের অপারেশনের থ্রু দিয়ে গভর্নমেন্ট বন্ডকে সেল করে বা পারচেস করে, বিক্রি করে বা কেনে। বোঝাতে পারলাম প্রত্যেককে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এসএলআর। ফুল ফর্ম কি, স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও, এসএলআর। এসএলআরটা কি বলেছিলাম বলো, এসএলআরটার কথাও আমি একটু বলেছিলাম, কি ছিল এসএলআর? স্যার যে ক্যাশটা বা অ্যামাউন্টটা ব্যাংকের কাছে থাকে সব সময় কাউকে দেওয়ার জন্য। আচ্ছা, তার মানে এসএলআর আমি বলেছিলাম, এসএলআর হচ্ছে অ্যাকচুয়ালি এসএলআর হচ্ছে একটা রেশিও, মানে একটা অনুপাত। রেশিওটা কিরকম, যে ডিপোজিট অফ লিকুইড ফান্ড, ডিপোজিট অফ লিকুইড ফান্ড, QUID, ডিপোজিট অফ লিকুইড ফান্ড বাই ক্যাশ ইন হ্যান্ড। দেখো জিনিসটার পার্থক্য কি, লিকুইড ফান্ডের ডিপোজিট বাই তার হাতে কতটা ক্যাশ রয়েছে, সেটাকে এসএলআর। দেখো কোনো একটা ব্যাংকের, ভাবলাম যে টোটাল তার কাছে যে রেভিনিউ রয়েছে বা এটা রয়েছে সেটা হচ্ছে 100 কোটি টাকা। তাহলে কোনো ব্যাংকে যে গিয়ে যদি আমি বলি তোমার যে 100 কোটি টাকা আছে তুমি এখনই বের করো, বা তুমি এখন 100 কোটি টাকা আমাকে রিটার্ন করো, কোনো ব্যাংক কি দিতে পারবে? নিতে পারবে না, কারণ সে 100 কোটি টাকার মধ্যে সে অনেক টাকাটাই কি করে, বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে রেখেছে, শেয়ার মার্কেট বলো, বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে রেখেছে, কিছু টাকাটা সে ক্রেডিটের জন্য বা লোককে দেওয়ার জন্য রেখেছে। তাহলে এই দুটোর আমি রেশিও করব। তার মানে 100 কোটি টাকার মধ্যে সে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে রেখেছে, সাপোজ ধরো 70 টাকা, আর নিজের কাছে রেখেছে ট্রানজ্যাকশনের জন্য 30 টাকা। তাহলে সিআরআর তখন কত হয়ে যাবে, 70/30, মানে তোমার হচ্ছে 7/3, মানে তোমার ধরো 2 পয়েন্ট কত হবে, 3 2 6, 2 পয়েন্ট হচ্ছে 33।
দেখো আশা করি বোঝাতে পারছি, এইভাবে সিআরআর কে মেনটেন করা হয়, সিআরআর কে বলা হয়ে থাকে। মানে যতটা সে ইনভেস্ট করছে লিকুইড অ্যাসেট হিসেবে রাখছে, বাই তার কাছে যতটা ক্রেডিট ক্যাশ রয়েছে, ক্যাশ মানে এখানে টাকা নয়, মানে যেই টাকাটা সে দিতে পারবে। সাপোজ এখন তোমার কাছে যদি বলা হয় তোমার কত, তোমার বাবার বা তোমার কত প্রপার্টি রয়েছে, তুমি হিসাব করে বললে যে আমার প্রপার্টি রয়েছে 10 কোটি টাকার প্রপার্টি রয়েছে, তো 10 কোটি টাকা তোমাকে যদি বলা হয় 10 কোটি টাকা এক্ষুনি কোনো একটা জায়গায় বের করে দাও, তুমি বলবে না না দিতে তো পারবো নি, এর মধ্যে আমি 5 কোটি টাকা তো এই জায়গায়, 2 কোটি টাকা এখানে, 3 কোটি টাকা এখানে, বিভিন্ন জায়গায় আমরা ইনভেস্ট করে রাখি, আর কিছু টাকা আমাদের ব্যাংকে রাখি যেগুলো আমরা চাইলে যে কোনো সময় ইউজ করতে পারি। তাহলে যেই টাকাটা আমরা এইভাবে ইনভেস্ট করে রেখেছি মানে সেটাকে আমরা লিকুইড ফর্মে রেখেছি। ওকে, আর যত টাকাটা আমাদের কাছে রয়েছে সেটা আমাদের ক্যাশ রয়েছে, এটাকে বলা হয় আমাদের এসএলআর, স্ট্যাচিউটারি লিকুইডিটি রেশিও। এই যে রেশিও, এটা কিন্তু প্রত্যেক ব্যাংককে মেনটেন করতে হয়, কে কত টাকা লিকুইড মানি রেখেছে, কে কত টাকা ক্যাশ ইন হ্যান্ড রেখেছে, এগুলো কিন্তু আরবিআই কে বলতে হয়। এবং আরবিআই সিআরআর এর মতো এসএলআরটাও কিন্তু কন্ট্রোল করে। ওকে, এসএলআরও কন্ট্রোল করে, এসএলআর সিআরআর কন্ট্রোল করে কি করে, যে গভর্নমেন্ট কি করে এসএলআর, কারণ দেখো কোনো একটা ব্যাংক যদি তার ম্যাক্সিমাম টাকাটা ইনভেস্ট করে দেয়, এবার কোনো কারণে যদি সে ডুবে যায়, তাহলে তার কাছে লোককে দেওয়ার মতো কিছু থাকে না। এই জন্য তোমাদের বলেছিলাম, তুমি যদি তোমার ব্যাংকে যদি আজকে হয়তো 10 কোটি টাকা আছে, সেভিংস অ্যাকাউন্টে তুমি 10 কোটি টাকা রেখেছো, হঠাৎ করে সেই ব্যাংকটা বন্ধ হয়ে গেল, তোমাকে দেবে 2 লাখ টাকা দেবে, এর বেশি দেবে না। তাহলে এই 2 লাখ টাকাটা তোমাকে কে দিচ্ছে? এই 2 লাখ টাকাটা তোমাকে আরবিআই দিচ্ছে। কোথা থেকে দিচ্ছে? নিজের পকেট থেকে দিচ্ছে না, এই ব্যাংকের যে ক্যাশ রয়েছে সেখান থেকে তোমাকে দিচ্ছে। বোঝা গেছে? সিআরআর এ যে টাকাটা রিজার্ভ ওটা থেকেও দিতে পারে। একদম, মানে অ্যাকচুয়ালি টাকাটা সিআর, এখানেও দেখো সেই একই ব্যাপার, সিআরআর এসএলআর খুব একটা পার্থক্য নয়। সিআরআর এসএলআর দেখো অনেকটাই সেম ব্যাপার। কিরকম? সিআরআর এ বলছে তোমাকে এত টাকা রাখতে হবে, এত টাকা তুমি ক্যাশ ইন হ্যান্ডে রাখবে, আর এখানে এত টাকা তুমি লিকুইডে রাখবে, এই রেশিওতে। মানে অ্যাকচুয়াল কথায় সিআরআর এসএলআর প্রায় সেম, কিন্তু একটু আলাদা, এখানে লিকুইড আর ক্যাশ ইন হ্যান্ডে রেশিও করা হচ্ছে, আর ওখানে বলা হচ্ছে তুমি এই টাকাটা ইনভেস্ট করতে মানে পারবে। স্যার কি রিজার্ভ দুটোই? হ্যাঁ, রিজার্ভে রাখবে। ঠিক আছে, আর রিজার্ভ দুটোই করা হবে। একদম একদম। আচ্ছা স্যার, স্যার ওই জন্য কারেন্ট অ্যাকাউন্ট থেকে টাকা এখন উইথড্র করতে টাইম নেয় ব্যাংক, যে 7 দিন পরে দেবো বা 10 দিন পরে। হ্যাঁ হ্যাঁ, তোমার ব্যাংকের হাতে যে টাকা রয়েছে, তুমি এখন ব্যাংকের কাছে হঠাৎ করে গিয়ে যদি 10 লাখ টাকা ক্যাশ চাও, ব্যাংক যদি তোমাকেই 10 লাখ টাকা ক্যাশ দিয়ে দেয়, তাহলে সে তো আর অন্য কাউকে ক্যাশ দিতে পারবে না। এই কারণে ব্যাংক বলে আমি হচ্ছে এটাকে উইথড্রল করে রাখছি, না। 2 দিন পরে আসবে, 2 দিন পরে আমি দিয়ে দেবো। তাই তো, কারণ তোমাকে যদি আজকে দিয়ে দেয়, অন্য একজন আচ্ছা, লোক ঠিক এসে আছে। প্রত্যেকে যদি চায় এরকম, তাহলে ব্যাংক কোথা থেকে দিবে? তাই তো। স্যার পিএনবির সঙ্গে যেমন কিছু 2-1 বছর আগে হয়েছিল যেরকম ব্যাপার, পিএনবির সাথেও এটা হয়েছে, এগুলো ব্যাংকের বিভিন্ন ব্যাংকের সাথে, কারণ কি বলতো প্রত্যেক ব্যাংকই ডিপেন্ড করে ইন্ডাস্ট্রিয়ালাইজদের ওপর। এবার তারা যদি নীরব মোদির মতো হয় তাহলে আর কি করা যাবে, তাই তো। চলে যায়। হ্যাঁ, এবার দেখো, এবার হচ্ছে রেপো রেট আর রিভার্স রেপো রেট, রেপো রেট আর রিভার্স রেপো রেট। দেখো জিনিসটা কি, দেখো রেপো রেট আর রিভার্স রেপো রেট বলতে, যে রেপো রেটের মধ্যে আরবিআই কি করে, কমার্শিয়াল ব্যাংককে, ঠিক আছে, মানে আরবিআই কি করে, এক সেকেন্ড, আরবিআই কি করে, দেখো আরবিআই ব্যাংককে, মানে ব্যাংক যখন আরবিআই এর কাছ থেকে কোনো কিছু ঋণ নেবে বা ক্রেডিট নেবে, তখন আরবিআই ব্যাংককে যেই রেটে ইন্টারেস্ট ইস্যু করবে, মানে আর ব্যাংক টাকা নিচ্ছে আরবিআই এর কাছ থেকে, তখন যে রেটটায় টাকা নেবে সেটাকে বলবো রেপো রেট। আর যখন উল্টো হবে, মানে ব্যাংক, রিজার্ভ ব্যাংক যখন মানে আরবিআই যখন ব্যাংকের কাছ থেকে টাকা নেবে, তখন সেটাকে বলবো রিভার্স রেপো রেট। তাহলে এবার বলবে স্যার ব্যাংক রেটের সঙ্গে তো তাহলে সেম হয়ে যাচ্ছে, সেম হচ্ছে না, প্রথমেরটা রেপো রেট আর ব্যাংক রেট তো সেম হয়ে যাচ্ছে, সেম হচ্ছে তো, না আলাদা হচ্ছে? সেমই তো হচ্ছে, সেম হচ্ছে। তাহলে কি, তাহলে কি পার্থক্য, দুটোর নাম কেন দিল? তাহলে দুটোর নাম কেন দিল বলতে পারবে? দেখো পার্থক্যটা হচ্ছে, দুটোর পার্থক্য এটাই যে রেপো রেটটা হয়ে থাকে, যে রেপো রেটটা হয় এটা হয় শর্ট টার্মের, আর যেটা ব্যাংক রেট হয় সেটা হয় লং টার্মের। এবার বুঝতে পারছি, বুঝা গেছে? রেপো রেট হবে সেটা কিন্তু শর্ট টার্মের হবে,
যে সেটা 15 দিনের জন্য হতে পারে, 1 মাসের জন্য হতে পারে, 1 দিনের জন্যও হতে পারে, ঠিক আছে, ওভারনাইট 1 রাত্রির জন্য হতে পারে। তাহলে রেপো রেট যেটা হবে সেটা হচ্ছে শর্ট টার্মের জন্য হবে, আর ব্যাংক রেট যেটা হবে সেটা লং টার্মের জন্য হবে। তাহলে এই যে দুটো জিনিস, রেপো রেট যেটা হবে বা রিভার্স রেপো রেট হবে, এটা কে ডিসাইড করবে যে এত % রেট হবে? এটা কেউ তো একজন ডিসাইড করবে, সেটা কে ডিসাইড করবে বলো? পিএম, প্রধানমন্ত্রী? না স্যার, আরবিআই করবে। একদম আরবিআই করবে, কনফিউজ হবে না, এখানে পিএম এর কোনো রকম কথা নেই, একদম অবভিয়াসলি ডিটারমাইন্ড বাই আরবিআই। আরবিআই ডিটারমাইন করবে যে রেপো রেট কত হবে বা রিভার্স রেপো রেট কত হবে সেটা। দেখো, আশা করি বুঝতে পেরেছি। দেখো, এর মধ্যে কারো যদি কোনো কোশ্চেন থাকে বলো। স্যার একবার রিভার্স রেপো রেটটা একটু বলে দিন ওটা। যেই রেটে ব্যাংক আরবিআই এর কাছ থেকে, মানে আরবিআই ব্যাংকের কাছ থেকে ক্রেডিট নেবে। অনেক সময় আরবিআই কিন্তু ব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে নেয় কেন বলো তো? কেন নেয়? আরবিআই কি টাকার অভাব আছে? তাহলে নেয় কেন? তার কারণ চায় ব্যাংক যাতে কম টাকা ব্যাংকের হাতে থাকে, ব্যাংক চাইবে যে ব্যাংকের হাতে টাকা কম থাকুক, তাহলে ব্যাংক ক্রেডিট কম দেবে। তখন আরবিআই বলবে তুমি ইন্টারেস্ট দিলে 5% পাও, আমি তোমাকে 6% দেবো, আমাকে তুমি টাকাটা দাও, আমি তোমার কাছ থেকে নেব। ব্যাংক দিয়ে দিল। তাহলে এই জায়গাটা হয়তো বলবে এতে তো আরবিআই লস হলো। লস নয়, কারণ আরবিআই লাভ বা লোকসানের জন্য থাকে না, আরবিআই থাকে আমাদের ইন্ডিয়ান ইকোনমিকে মেনটেন করার জন্য। বোঝা গেছে? আরবিআই কোনো মানে মানে প্রফিট আর্নিং এর জায়গা না, প্রফিট আর্নিং করার জন্য ব্যাংক কাজ করে, আরবিআই আমাদের ইন্ডিয়ান ইকোনমির জন্য কাজ করে। দেখো, ক্লিয়ার থাকলে বলো, তাহলে পরেরটা এগোবো, এমসিএলআর এ এগোবো। ডান? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট নাম্বার 6। দাঁড়া এক সেকেন্ড। নেক্সট হচ্ছে এমসিএলআর। ফুল ফর্ম কি? মার্জিনাল কস্ট অফ ফান্ডস বেসড লেন্ডিং রেট। এমসিএলআর ফুল ফর্ম হচ্ছে মার্জিনাল কস্ট অফ ফান্ডস বেসড লেন্ডিং রেট, এমসিএলআর। এটা কি? দেখো, এমসিএলআর জিনিসটা কি? আরবিআই কি হয়, বিভিন্ন জায়গায় একটা মার্জিনাল কস্ট তৈরি করে থাকে। এবার হচ্ছে কথাটা হচ্ছে মার্জিনাল কস্ট বলতে কি? হোয়াট ইজ মার্জিনাল কস্ট? দেখি, কোনো কিছুর মার্জিনাল কস্ট মানে তোমরা কি বোঝো বলো তো? মার্জিনাল কস্ট বলতে কি? কোনো কিছু জিনিসের দামটা বেঁধে দেওয়া হয়। মানে একটা দামটা বেঁধে দেওয়া হয়, মানে তোমার কাছে তুমি একটা সাপোজ ধরো ফোন তৈরি করেছো, তাহলে তোমাকে বলে দেওয়া হলো এই ফোনটা তুমি ম্যাক্সিমাম 30,000 টাকায় বিক্রি করতে পারো। এবার তুমি এটাকে 20,000 টাকায় বিক্রি করতে পারো, 25,000 টাকায় বিক্রি করতে পারো, কিন্তু কখনোই তুমি 31,000 টাকায় বিক্রি করতে পারবে না। তোমাকে একটা টাকা বেঁধে দেওয়া হলো, তাই তো? তাহলে মার্জিনাল কস্ট, তাহলে আরবিআই কি করে? মার্জিনাল কস্ট ফান্ড বেসড লেন্ডিং রেট করে থাকে। মানে যখন কোনো একটা জায়গায় যে বলা হয়, দেখবে তোমরা যদি কোনো ব্যাংকের কাছ থেকে 10 লাখ টাকার ইন্টারেস্ট নাও বা 10 লাখ টাকা তুমি যদি লোন নাও, আর একটা ব্যক্তি 1 কোটি টাকা ঋণ নেয়, দুজনের কি ইন্টারেস্ট রেট সেম দেবে? দুজনকে কি ইন্টারেস্ট রেট আলাদা হবে? ডিফারেন্ট দেবে। তার কারণ কি? তুমি যে পরিমাণ ফান্ড নিচ্ছ তার বেসিসে তোমাকে সেই ইন্টারেস্ট দেবে। তার মানে কি, তোমার যে ফান্ডটা হবে, লেন্ডিং রেট যেই টাকায় তোমাকে ইন্টারেস্ট দেবে, সেটা ডিপেন্ড করবে তোমার মার্জিনাল কস্ট অফ ফান্ডের উপর। মানে কত টাকার তুমি লোন নিচ্ছ তার উপরে তোমার ইন্টারেস্ট রেটটা ডিসাইড করা হবে। তার মানে অবশ্যই যদি বেশি টাকা নাও তোমাকে ইন্টারেস্ট রেট বাড়াবে, কম টাকা নিলে ইন্টারেস্ট রেট কমাবে। বোঝা গেছে আশা করি? ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা স্যার, গিভেন মানে যেটা আমি ইন্টারেস্ট পাবো ডিপোজিট করলে, সেটা স্যার সবার ক্ষেত্রে সেম হবে?
ডিপোজিট করলে বলতে তুমি বলছো সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে বা এর ক্ষেত্রে? না স্যার, ধরুন ধরুন স্যার, আমিও একটা ব্যাংকে পাঞ্জাব ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে 5 টাকা রাখলাম, চয়নদাও রাখলো 5 টাকা, মানে হুম 10 টাকা। হুম তাহলে স্যার সেক্ষেত্রে ব্যাংক ধরুন বলবে যে 3% ইন্টারেস্ট তোমাদেরকে দেবো, তাহলে আমাকে আর চয়নদাকে কি একই সেম একই দেবে, একদম দেবে একদম। ওটাতে? সেটা সেভিংস আচ্ছা অ্যাকাউন্টের আচ্ছা। রেট ওটা সেম। তুমি যদি ব্যাংকের কাছ থেকে ক্রেডিট নিতে যাও, এই যে বলেছে হুম বেসড অন লেন্ডিং রেট, লেন্ডিং রেট মানে তো হুম। ব্যাংক রেট নয়, লেন্ডিং রেট মানে তুমি ব্যাংকের কাছ থেকে যখন মানে ধার নিচ্ছি ঋণ যেটা, নিতে যাচ্ছ ঋণ সেই নিচ্ছি, রেটটা হ্যাঁ। আলাদা হবে। তুমি গেলে ব্যাংকের কাছ থেকে 10 লাখ টাকার ঋণ নিতে, চয়নদা গেল এক হুম। কোটি টাকার ঋণ নিতে। তোমাকে বললো আমাকে আচ্ছা এর জন্য 5% দিতে হবে, চয়নদাকে বললো যে 7% দিতে হবে। তুমি তো আচ্ছা রিটার্ন স্যার। করবে, রিটার্নের জন্য তোমাকে ইন্টারেস্ট, হুম, ব্যাংক তো তোমাকে 1 কোটি টাকা দিলে 1 বছর পর বা 5 বছর পর 1 কোটি টাকা চাইবে না, তাকে তো না বেশি দিতে স্যার, হবে তোমাকে। দিতে হবে। ঠিক আছে। এরপর হচ্ছে ঠিক আছে। এল এ এফ। এল এ এফ এর ফুল ফর্ম হচ্ছে লিকুইডিটি, লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি। দেখো লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি, দেখো আমরা অলরেডি এসএলআর পড়ে নিয়েছি, তাই তো? তাহলে ব্যাংক কি করে, রেপো রেট আর রিভার্স রেপো রেটের চেঞ্জ করে রেপো রেট আর রিভার্স রেপো রেট পরিবর্তন করে, চেঞ্জ করে কি করে আমাদের যে লিকুইডিটিটাকে মেনটেন করে। আশা করি লিকুইডিটি কথাটা নিশ্চয়ই আর বলার দরকার নেই, লিকুইডিটিটা নিশ্চয়ই বুঝতে পারছি। তাহলে লিকুইডিটি মেনটেন করার জন্য যে ইউজ করে থাকে রেপো রেট রিভার্স রেপো রেটকে, সেটাকে বলা হয় এলএএফ, মানে লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি। তাহলে এইভাবে ব্যাংক কি করে, রেপো রেট রিভার্স রেপো রেট, এটা হচ্ছে সব থেকে মানে ভালো পদ্ধতি ব্যাংকের কাছ থেকে, ইজি পদ্ধতি যে লিকুইডিটিটাকে মেনটেন করা। দেখো ইকোনমিতে যদি লিকুইড মানি প্রচুর বেড়ে যায়, হ্যাঁ, এতে সুবিধাও আছে অসুবিধাও আছে। যেটা তোমরা আমি বলেছিলাম, বারবার বলি, সেই 1991 স্ক্যাম যেটা হয়েছিল হর্ষদ মেহতা, সেখানে কি সমস্যা হয়েছিল? হর্ষদ মেহতার যে ব্যাপারটা হয়েছিল, কি হয়েছিল জিনিসটা কেউ জানো? কি ব্যাপারটা হয়েছিল, স্ক্যামটা কেউ জানো কি ব্যাপারে স্ক্যাম হয়েছিল? হ্যাঁ স্যার, মানে ব্যাপারটা হচ্ছিল এসএসসির শেয়ার প্রাইস গুলো অনেক বেশি পরিমাণে বাড়িয়ে দিয়েছিল। আচ্ছা, কি করে? তুমি তো বললে, হ্যাঁ আমি তো মেনে নিলাম যে এসবিআই এর শেয়ার প্রাইসটা খুব বেড়ে গেছিল, কেসে হ্যাঁ, কি করে হলো? না, ব্যাপারটা হয়েছিল ও চারদিক থেকে বন্ড তুলতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে ব্যাংক রিসিভ না, বিআর না দিয়ে করে হচ্ছে, মানে ওখানে দেখিয়ে দিত যে আমি জমা দিয়ে দিয়েছি, যে আমার কাছে এতটা অ্যামাউন্ট টাকা রয়েছে, কিন্তু মানে জেনুইনলি ওর কাছে ওই অ্যামাউন্ট টাকা থাকতো না, ও এক জায়গার টাকাটা অন্য একটা জায়গায় ইউজ করতো। আমি, তুমি যেটা বলছো আমি বুঝে গেছি, বাকিরা কেউ বুঝলে? বাকিরা কেউ বুঝতে পারোনি আশা করি। আর চয়ন যেটা বলছো, তুমি এক্সপ্লেন করতে পারবে এটা? মানে ব্যাপারটা স্যার, মানে এই দেখুন, একটা একটা অ্যামাউন্ট টাকা হচ্ছে ওর কাছে ছিল, হুম, যে মানে আরশদ একটা মেহতার অ্যামাউন্ট কাছ টাকা, থেকে 10 টাকা আছে, এবার বলো, হ্যাঁ তুমি যেটা বলবে হ্যাঁ আমি ওর লিখছি। কাছে 10, হুম, হ্যাঁ ওর কাছে 10 টাকা ছিল, ও কোনো একটা জায়গা থেকে ক্রেডিট করলো হচ্ছে 500 টাকা, ঠিক আছে, 500 টাকা এই ব্যাংকের কাছ থেকে নিল, ভালো কথা। নিল, দিয়ে দিয়ে আবার হচ্ছে ওই টাকাটা ও বি ব্যাংকে দিল, মানে বি ব্যাংকে খালি দেবে না, খালি জানাবে যে হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি, আচ্ছা, যে ওই টাকাটা আমি বি ব্যাংকে দিয়ে দিচ্ছি, হুম, আর ওই 500 টাকাটা হচ্ছে ও নিজে ইউজ করতো ওখানে শেয়ার প্রাইস আপ তাহলে বি করার জন্য। ব্যাংকে যে দিল, সে বি ব্যাংক টাকাটা চাইবে না, বললেই সে মেনে নিবে? না, মানে ব্যাপারটা হচ্ছে ওই ব্যাংক মানে ওকে একটা রিসিপ্ট দিয়ে দিত, যে আচ্ছা আমি তোমাকে 7 থেকে 10 দিন বা 15 দিনের মধ্যে তোমাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, 10 দিন, ঠিক আছে। হ্যাঁ, 10 দিনের মধ্যে তোমাকে দিয়ে দিচ্ছি, ও ততক্ষণ 10 দিন ওই টাকাটা এখানে ইউজ করতো, তারপর ইউজ করতে হুম, দিয়ে ওই ওই 10 দিনের মধ্যে হচ্ছে ওখান থেকে যে প্রফিটটা আসতো ওখান থেকে ওই বি ব্যাংকে দিয়ে দিত, দিয়ে বি থেকে সি করতো, মানে এইরকম ভাবে একটা হিউজ পরিমাণ নেটওয়ার্ক টাইপের বানিয়ে গেল। কথাটা ঠিক বলেছ। আমি আরেকটু, তুমি মানে বুঝেছো ব্যাপারটা, ঠিকই বুঝেছো, আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? আমি এটাকে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি যে স্ক্যাম ব্যাপারটা কি হয়েছিল। খুব ইন্টারেস্টিং, কত ইন্টেলিজেন্ট মানুষ দেখো, হর্ষদ মেহতা বিশাল ইন্টেলিজেন্ট লোক ছিল। কি করেছিল, ইকোনমিতে লিকুইডিটির পরিমাণ প্রচুর বাড়িয়ে দিয়েছিল। দেখো লিকুইডিটির পরিমাণ বাড়ানো বলতে, সাপোজ তোমার কাছে, তোমার ব্যাংকে আছে সাপোজ ধরো 10 কোটি টাকা। এবার তুমি কি করছো, না বাবা 10 কোটি টাকা থাকুক, আমার যদি আপদ বিপদ হয় তাহলে আমি এই টাকাটা ইউজ করব, তাই তো? এই টাকাটা ইউজ করব। তাহলে এই যে 10 কোটি টাকা তুমি অ্যাকাউন্টে ফেলে রেখেছো, এই টাকাটা কি কোনো ইকোনমিতে রোল করছে? করছে না, এটা জাস্ট টাকাটা পড়ে আছে। তাহলে ব্যাংক তো এই টাকাটা ইউজও করতে পারছে না, কারণ তুমি 10 কোটি টাকা সেভিংসে রেখেছো, তার মানে তুমি যে কোনো দিন চাইতে পারো
ব্যাংক এই টাকাটা কোথাও ইউজও করতে পারছে না, মানে লোকের কাছে এরকম টাকা প্রচুর স্টক হয়ে যাচ্ছে। হর্ষদ মেহতা কি করলো, যে চাইলো যে শেয়ার মার্কেটে শেয়ারের দামটাকে বাড়িয়ে দিল। কিভাবে বাড়ালো দেখো, ইন্টেলিজেন্সি কেমন, বুদ্ধি দেখো। কি করলো, যেটা চয়ন বললো, তখন কি হতো, আমি একজন ব্যক্তি, একজন ব্যক্তি, আমার এ ব্যাংকেও অ্যাকাউন্ট আছে, বি ব্যাংকেও অ্যাকাউন্ট আছে, সি ব্যাংকেও অ্যাকাউন্ট আছে, ডি ব্যাংকেও অ্যাকাউন্ট আছে, আমি প্রত্যেকটা ব্যাংকে আমি অ্যাকাউন্ট খুলে রাখছি। এবার আমি এ ব্যাংকের কাছে গিয়ে বললাম যে আমার 500 টাকা দরকার, দরকার 500 টাকা আমার ঋণ দরকার, ঠিক আছে। এবার 500 টাকা যদি আমি বলি ঋণ দিতে, তাহলে ব্যাংক নিশ্চয়ই আমার কাছে কোনো সিকিউরিটি চাইবে, তাহলে সিকিউরিটি তো আমি দিতে পারবো না, তাহলে আমি সরাসরি তাই জন্য ব্যাংকের কাছে গিয়ে টাকা চাইলাম না, বললাম না আমি চাইবো না। তাহলে আমি টাকা চাইবো কিরকম ভাবে, আমি বলবো যে বি ব্যাংক টাকা চাইছে, ঠিক আছে, বি ব্যাংক টাকা চাইছে এ ব্যাংকের কাছে। তাহলে এ ব্যাংক বললো ঠিক আছে আমি টাকা দেবো, বি ব্যাংক টাকা চাইছে তো আমি এ ব্যাংক টাকা দেবো, কিন্তু দেবো কার থ্রু দিয়ে, তোমার থ্রু দিয়ে দেবো, মানে ইউ আর মাই এজেন্টের থ্রু দিয়ে দেবো। তার মানে যখন বি ব্যাংক এ ব্যাংকে 100 টাকা বা 500 টাকা টাকাটা ইস্যু করলো, তাহলে বি ব্যাংকের টাকাটা এলো কার কাছে, এই লোকটার কাছে এলো, এবং এ ব্যাংককে সেই জায়গায় কি করতে হবে, একটা রিসিপ্ট দিতে হবে। এ ব্যাংক রিসিপ্ট দিবে যে হ্যাঁ আমি টাকাটা পেয়েছি। এই যে রিসিপ্ট যে দেবে, এই রিসিপ্টের জন্য একটা টাইম পিরিয়ড থাকে তোমার 10 দিন, অথবা কোনো কোনো জায়গায় 15 দিন, তাহলে 10 দিনের টাইম আছে। তাহলে বি ব্যাংক, তাহলে টাকাটা কোথায় যাচ্ছে, বি ব্যাংক থেকে এ ব্যাংকে যাচ্ছে, তাহলে যবে ইস্যু হলো সেই 10 দিনের মধ্যে বি ব্যাংকে টাকার এ ব্যাংকের কাছে টাকাটা জমা হয়ে যেতে হবে, কার থ্রু দিয়ে, এর থ্রু দিয়ে। তার মানে এই যে ব্যক্তির কাছে এই 100-500 টাকাটা 10 দিন রয়েছে, 10 দিনের মধ্যে তাকে এ ব্যাংকে জমা দিতে হবে। তাহলে এই 10 দিনে টাকাটা ব্যক্তিটা ইস্যু করলো কোনো একটা শেয়ার বাজারে ইউজ করলো, তারপর সেই টাকাটা সে রিটার্ন করে দিল। এবার অবভিয়াসলি 10 দিনে তো সে কিছু করতে পারবে না, সেই জন্য সে আবার কি করলো, যে এ ব্যাংকে সি ব্যাংকের কাছে গিয়ে বললো যে তোমার কাছ থেকে বি ব্যাংক টাকা চাইছে। সি ব্যাংক আবার টাকাটা ইস্যু করে একে যখন টাকাটা দিল, সেই টাকাটা দিয়ে আবার তখন এ ব্যাংকে 10 দিনের মধ্যে দিয়ে দিল। তাহলে সি ব্যাংক আবার একে ইস্যু করলো, কে ইস্যু করলো, সেই টাকা এ ব্যাংকে আবার 10 দিনের মধ্যে কি হবে, সে বি ব্যাংকের কাছ থেকে নিয়ে সি ব্যাংকে দিয়ে দেবে। তাহলে এটা দেখো রোটেট হতে থাকলো। তার মানে আলটিমেটলি টাকাটা কোনো ব্যাংকে ডিপোজিট হচ্ছে কি, ডিপোজিট হচ্ছে না, ঘুরছে কোথায়, মার্কেটের মধ্যেই টাকাটা ঘুরে যাচ্ছে, মানে টাকাটা কি হয়ে গেল, লিকুইড হয়ে গেল। এই যে স্ট্যাক ছিল, এবার দেখো যখনই টাকাটা বেশি পরিমাণে ফ্লো হলো, লোকের হাতে টাকা এলো, তাহলে লোক কি করবে, বেশি পরিমাণে শেয়ার কিনতে থাকবে। তাহলে যখনই শেয়ার কিনতে থাকবে লোক, শেয়ারের দাম আস্তে আস্তে ইনক্রিজ করবে, তার মানে লোকে লিকুইড মানিটাকে বেশি ইউজ করবে। তাহলে দেখো লিকুইড মানি যখন বেশি হয়ে যাবে, তাহলে ইকোনমিতে কি হবে, লিকুইড মানি বেশি হয়ে যাওয়া মানে টাকা, দেখো লোক নেই লোকের হাতে টাকা, কিন্তু লোকের হাতে মনে হচ্ছে অনেক টাকা আছে। ব্যাপারটা বোঝা গেছে, ইট ওয়াজ দ্য স্ক্যাম। এই জন্য এইভাবে দেখো প্রচুর টাকা এসবিআইয়ের কাছ থেকে নিয়েছে, কিন্তু এসবিআই জমা করেনি, টাকাটা লিকুইড হয়ে মার্কেটে ঘুরছে। এবার যদি দেখো শেয়ার মার্কেটে ধস নেমে যায়, পুরো টাকাটা হর্ষদ মেহতা ব্যক্তি এটা তো টাকা দিতে পারবে না, তার মানে তখন ব্যাংক 10 দিনের মধ্যে দিতে চাইবে যে আমার টাকা কোথায়, তখন ধরা পড়ে যাবে। এইভাবে মানে অ্যাকচুয়ালি রিস্ক নিয়ে হর্ষদ মেহতা কাজটা করেছিল, এটা ছিল স্ক্যাম, ঠিক আছে। কিন্তু এর জন্য লাভ কি হয়েছিল, এই যে ফান্ড যেটা জমে গিয়েছিল সেটা অনেকটাই লিকুইড হয়ে গেছিল, এবং লোকের কিন্তু এতে লাভ হয়েছিল। লিকুইড মানি হলে ইকোনমি গ্রোথ হয়, কিন্তু রিস্ক প্রচুর থাকে, এটা শেয়ার মার্কেটে। বুঝতে পারছিস স্ক্যামটা কি ছিল, ক্লিয়ার প্রত্যেকের কম বেশি? হ্যাঁ স্যার। ওকে, তাহলে দেখো আমরা ডিসকাস করলাম কি, কোয়ালিটেটিভ মেথডগুলো আমরা ডিসকাস করলাম। কি বললাম, প্রথমে ব্যাংক রেট ডিসকাস করলাম, সিআরআর ডিসকাস করলাম, ওপেন মার্কেট, এসএলআর, রেপো রেট, রিভার্স রেপো রেট, এমসিএলআর আর এলএএফ। দেখো 7টা পয়েন্ট আমরা পরপর ডিসকাস করে নিয়েছি, ক্লিয়ার? স্যার সবগুলাই মানে বেস করে তো সিআরআর এর উপর ডিপেন্ড করে, মানে ওই সেম কাছাকাছি একদম, সবগুলো উদ্দেশ্য একটাই, আমাদের ইকোনমিতে ইনফ্লেশন কন্ট্রোল। সবের উদ্দেশ্য একটাই, যে ইনফ্লেশন কন্ট্রোল, আর কিছু না। কারণ ইনফ্লেশন কন্ট্রোল না করলে আমাদের ইনফ্লেশন ইকোনমিতে হবেই, তুমি চাইলেও ইনফ্লেশন কখনো বন্ধ করতে পারবে না। তাই ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য এতগুলো অস্ত্র, ঠিক আছে। স্যার তাহলে লিকুইডিটি মানে পুরোটাই ইনফ্লেশন, যদি বেশি লিকুইডিটি হয় ইনফ্লেশন বেশি হবে? অবশ্যই বেশি হবে, এই কারণেই তো ইনফ্লেশন হর্ষদ মেহতার কাছে এত টাকা,
লিকুইডিটি বাড়িয়ে দিয়েছিল। কিন্তু দেখো হুম। টাকা নিল কে? হর্ষদ মেহতাই টাকা নিল। কিন্তু দেখো সে বড়লোক হয়ে গেল, কিন্তু যখন জিনিসটা ডুববে তখন তো পুরোটাই ডুবছে। পুরোটাই ডুববে, হ্যাঁ স্যার। মানে স্যার ফরচুনেটলি তখন মানে ফল হয়নি শেয়ার মার্কেটে, তাই নাহলে হলে তো স্যার পুরোটাই যেত। হ্যাঁ, অনেকবারই ফল হয়েছে, অনেকবারই ফল আচ্ছা। হয়েছে, এবং সেই কারণে তো ধরা পড়লো কেন? হিউজ পরিমাণে ফল হওয়ার ফলো কারণে হওয়ার এই যে আচ্ছা। এসবিআই যে লসটা করলো, সেই লস হুম। করার জন্য এনএইচএফ, মনে আছে? আমরা আগের দিন বলেছিলাম ন্যাশনাল হাউজিং ব্যাংক থেকে, এনএইচবি, ন্যাশনাল হাউজিং ব্যাংক থেকে টাকাটা নিয়েছিল, মনে আছে? বলেছিলাম হ্যাঁ আগের স্যার। দিন। হ্যাঁ হ্যাঁ। সেখান থেকে টাকা নিয়ে এখানে দিয়েছিল। যাই হোক, এগুলো অনেক, তোমরা যদি ওই ওয়েব সিরিজটা দেখো বুঝতে পারবে যে জিনিসটা কি হয়েছিল। ঠিক আছে, বুদ্ধি ছিল লোকটার। যাই হোক, পলিটিক্যালি অনেক পাওয়ারফুল ছিল। যাক, এর পেছনে মানে নরসিম্হা রাওয়ের নামও ইনক্লুডেড ছিল স্ক্যামটার সঙ্গে। যাক, এর পেছনে অনেক ব্যাপার আছে। আচ্ছা, যাই হোক, দেখো এতটা আশা করি বুঝতে পেরেছি। তাহলে এগোচ্ছি, তাহলে কোয়ান্টিটেটিভের দিকে আমরা এগোচ্ছি, সরি কোয়ালিটেটিভের দিকে এগোচ্ছি। হ্যাঁ স্যার। নেক্সট আমাদের মেথড সেটা হচ্ছে কোয়ালিটেটিভ মেথড। তাহলে কোয়ালিটেটিভ মেথড, এটা দেখো অতটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট আমাদের একটু জানতে হবে। কোয়ালিটেটিভ মেথডের মধ্যে প্রথম হচ্ছে কি মার্জিন রিকোয়ারমেন্ট। তাহলে মার্জিন রিকোয়ারমেন্ট মানে কি? সিম্পলি আমরা বুঝতে পারছি যে কোনো জিনিসের একটা মার্জিন তৈরি করার দরকার আছে। আরবিআই কি করে, একটা প্রত্যেক জায়গায় মার্জিন বেঁধে দেয়। কিরকম মার্জিন বেঁধে দেয়? যেটা হচ্ছে যে কোনো একটা জিনিসের ভ্যালু অফ সিকিউরিটি, ভ্যালু অফ সিকিউরিটি আর লোন অফার্ড, ভ্যালু অফ সিকিউরিটি আর লোন অফার্ডের মধ্যে যে ডিফারেন্স, ঠিক আছে, এদের মধ্যে যে ডিফারেন্স হয় সেইটাকে বলা হয় মার্জিন। মানে কোনো একটা জিনিসের দাম, কোনো একটা জিনিসের দাম হচ্ছে, সাপোজ ধরো ভ্যালু অফ সিকিউরিটি 10 টাকা। তার জন্য জিনিসটা 10 টাকা হওয়ার জন্য তুমি লোন দেবে, তোমার ধরো 8 টাকার লোন দেবে। তুমি একটা কোনো একটা জিনিসের লোন নিলে, কোনো একটা জিনিস তোমার কাছে আছে, তুমি একটা যে বললে আমাকে 10 লাখ টাকা লোন দিতে হবে। তাহলে 10 লাখ টাকা তুমি লোন দিতে গেলে তোমাকে একটা সিকিউরিটি দিতে হয়, তো জামানত একটা দিতে হয়। তুমি তখন বললে আমার যে জিনিসটার দাম হচ্ছে, এই জিনিসটাকে আমি মর্টগেজ রাখছি, 10 টাকার জিনিস রাখছি, সেই রেসপেক্টে আমাকে 8 লাখ টাকার ঋণ দিই। তাহলে তারা সেটা এস্টিমেট করবে এই জিনিসটার ভ্যালু কত, তার বেসিসে তোমাকে একটা টাকা তারা অফার করবে। যে এর বেশি জিনিসটার দাম যদি 10 টাকা হয়, তারা নিশ্চয়ই কম টাকা বলবে যে হ্যাঁ এই টাকা, বা তারা অফার করলো যে হ্যাঁ এর রেসপেক্টে আমি তোমাকে 12 টাকা অবধি লোন দিতে পারি। তাহলে এই যে ডিফারেন্স, এটাকে বলা হয় মার্জিন। সেটা দেখো কোনো ব্যাংক 8 টাকারও লোন দিতে পারে, 12 টাকারও লোন দিতে পারে, সেটা ব্যাংকের ওপর ডিপেন্ড করছে। এইটাকে বলা হয় মার্জিন রিকোয়ারমেন্ট। আশা করি বুঝতে পেরেছি, ক্লিয়ার হবে? স্যার সব আর সময় কি ওদের ভ্যালু বড়ই ক্যালকুলেশনের উপর হবে? ডিপেন্ড করছে। এটা ক্যালকুলেশনে, কারণ এখন দেখো তুমি যদি একটা ল্যান্ডের কথা বলো, জমির দাম, আজকে যে জমির দাম আছে 3 বছর পরে সেই জমির দাম নিশ্চয়ই বাড়বে, তাই তো? তাহলে সেই অনুযায়ী একটা বলছে যে আমার এই জমি আছে, বা তুমি যদি এখন একটা গভর্নমেন্ট জব করো, তাহলে তুমি যদি একটা মানে 5 বছরের একটা লোন নিয়ে থাকো, তাহলে 5 বছর পর নিশ্চয়ই তোমার স্যালারি ইনক্রিজ হবে, সেই রেসপেক্টে তোমাকে লোন দেবে। ব্যাপারটা বোঝা মানে গেছে স্যার আশা এটা করি? পুরো স্যার ব্যাংকের ব্যাপার। এটা পুরো ব্যাংকের ব্যাপার, এটা বিভিন্ন ব্যাংক। তুমি এসবিআই এর জন্য তোমাকে 10 টাকার জন্য 8 টাকা অফার করবে, পিএনবি সেই হুম। জায়গায় 12 টাকা অফার করবে, সেটা ব্যাংকের উপর আচ্ছা। ডিপেন্ড করছে। তাহলে স্যার ইন্ডাস্ট্রিয়াল, যেগুলো ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক বেসিস আছে, ওগুলো স্যার বেশি অফার করবে তাহলে লোন অবশ্যই আরো। অবশ্যই করবে, তারা রিটার্নও চাইবে বেশি, তাই না? আচ্ছা। ইন্টারেস্ট তোমাকে 8 টাকার জায়গায় সে যদি 12 টাকা লোন দেয়, তাহলে এখানে হুম। বলবে 8 টাকা লোন দিলে আমাকে 5% রিটার্ন দিতে হবে, 12 টাকা দিলে আমাকে 7% রিটার্ন দিতে হবে। ব্যাস, হ্যাঁ তারা স্যার, ঠিক সেরকম স্যার। অফার করবে। হুম। ঠিক আছে, নাম্বার 2 কি বললাম? কনজিউমার ক্রেডিট রেগুলেশন, তাই তো? সেকেন্ড এটা বলেছিলাম কনজিউমার ক্রেডিট রেগুলেশন, তাই তো? দেখে নিই একবার। হ্যাঁ, কনজিউমার ক্রেডিট রেগুলেশন, এটা কি ছিল? কনজিউমার ক্রেডিট রেগুলেশন বলতে, দেখো এই যে বললাম আরবিআই কি করতে পারে, ইস্যু করতে পারে যে একটা সেট করে লিখে রাখবে, সেট দা মিনিমাম or maximum down payment and period of payment of certain
গুডস। সিম্পল, বুঝতেই পারছি, বলতে হবে, এক্সপ্লেন করতে হবে। দেখো কি জিনিস, সিম্পল ব্যাপার। আরবিআই কি করতে পারে, কনজিউমার ক্রেডিট রেগুলেশন। তুমি ব্যাংকের কাছ থেকে সাপোজ হচ্ছে 10 লাখ টাকার লোন চাইছো, তাহলে ব্যাংক বললো ঠিক আছে তুমি যে আমাকে রিটার্ন দেবে, কিভাবে দেবে, বললে তোমাকে, তুমি হচ্ছে বললো যে এর জন্য তোমাকে প্রত্যেক মাসে 10 লাখ টাকার করলে তোমাকে প্রত্যেক মাসে 5,000 টাকা করে আমাকে হচ্ছে ডাউন পেমেন্ট দিতে হবে, মানে যেটাকে হচ্ছে রিটার্ন যেরকম করা হয় 5 লাখ টাকা, 5,000 টাকা করে তুমি আমাকে 15 বছর ধরে করতে পারো। এবার তুমি যদি সেটা 7,000 টাকা করে দাও, সেটা তখন 12 বছর ধরে রিটার্ন করবে। এবার তুমি যদি সেটা 10,000 টাকা করে রিটার্ন করো, তাহলে সেটা তোমার হচ্ছে 10 বছরে তুমি রিটার্ন করবে। এটা হয়ে থাকে তো, আমরা যে ইএমআই ব্যাপারটা করি, ইএমআই করি তো, বুঝে গেছে? এইটাকে বলা হয় কনজিউমার ক্রেডিট রেগুলেশন। এটা চেঞ্জ হয়, ইএমআই রেট সবার তো সেম নয়। মুথুট ফাইন্যান্সের যা ইএমআই রেট, সেটা নিশ্চয়ই হচ্ছে অন্য, মানে আমাদের যে এর বলো তো এইচডিএফসির সঙ্গে নিশ্চয়ই সমান হবে না, প্রত্যেকের আলাদা আলাদা ব্যাপার থাকবে। বুঝে গেছে আশা করি কনজিউমার ক্রেডিট রেগুলেশন। হ্যাঁ স্যার। নাম্বার 3 যেটা বলেছিলাম কি, গাইডলাইন্স। গাইডলাইন্স জিনিসটা কি, সিম্পল। আরবিআই কি করে, কিছু ইস্যু করে, আরবিআই কিছু ইস্যু করে যে ওরাল, আরবিআই কিছু ইস্যু করে ওরাল অথবা রিটেন স্টেটমেন্ট। আরবিআই গাইডলাইন মানে সবসময় রিটেন হবে সেরকম নয়, সবসময় ওরাল হবে সেরকমও নয়। ওরাল মানে যেটা মুখে বলছে, ঠিক আছে? তাহলে আরবিআই অনেক সময় ওরালি অথবা রিটেন কিছু স্টেটমেন্ট ইস্যু করে, যে ব্যাংককে ওয়ার্নিং দেওয়ার জন্য, ওয়ার্নিং টু ব্যাংকস। মানে এই যে কোনো ব্যাংক যদি সাপোজ ধরো এই যে এসবিআই কে দেখো গাইডলাইন ইস্যু করেছিল, তোমরা যদি হর্ষদ মেহতার এটা দেখবে, ওখানে অ্যাকচুয়ালি কেন এটা হয়েছিল, লাস্ট পর্যন্ত আরবিআই হস্তক্ষেপ করেছিল বলেই আর মানে হর্ষদ মেহতার ব্যাপারটা ধরা পড়েছিল, ঠিক আছে? যাই ওটা যদি দেখো তাহলে বুঝতে পারবে, খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আরবিআই কি করে, যখন কোনো ব্যাংক দেখবে যে এইভাবে মানে রেগুলেশন মানছে না, তখন আরবিআই কি করে, কিছু গাইডলাইন সেট করে, যে তোমাদের প্রত্যেককে যে কোথায় কাকে কি লোন দিচ্ছ তার আমাকে ডিটেলস জানাতে হবে। এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আরবিআই এর উপর। আরবিআই যদি মনে করে ব্যাংকের সমস্ত ট্রানজেকশন মনিটর করতে, তাহলে সে করতে পারে। বোঝা গেছে? তাহলে এটাকে বলা হয় আরবিআই এর গাইডলাইন। এবং আরবিআই সবাই ব্যাংকে কিন্তু আরবিআই এর গাইডলাইনকে মানতে হয়। যদি না মানে তখন আরবিআই সেই ব্যাংকের লাইসেন্সটাকে রদ করে দিতে পারে। ওকে, সেই জন্য কি করতে পারে, লাস্ট যে পয়েন্ট যেটা আমি বলেছিলাম নাম্বার 4, সেটা হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন মানে আরবিআই সরাসরি সেই ব্যাংককে বলবে তুমি ইস্যু করো, আর তুমি তোমার হচ্ছে গাইডলাইন বা তুমি তোমার রুলস মানছো না, তাহলে তোর জন্য আমি তোমাকে শাট ডাউন করে দিতে পারি, বা তোমাকে আমি নতুন কোনো তোমার উপর শর্ত চাপাতে পারি, এক্সেস চার্জ দিতে পারি, এই যে বললাম যে পেনাল্টি করতে পারি এর জন্য, অর ব্যাংক লাইসেন্স স্টপড। বুঝা গেছে আশা করি? দেখো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আজকে কিন্তু আমরা ডিসকাস করলাম, আরবিআই এর ক্রেডিট কন্ট্রোল মেথড। ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ স্যার। নেক্সট এবার আমরা ডিসকাস করব যে আরবিআই এর কয়েকটা কথা আছে, ঠিক আছে? কয়েকটা কথা আছে, সেটা হচ্ছে একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে মানি মাল্টিপ্লায়ার। হোয়াট ইজ মানি মাল্টিপ্লায়ার? টাকার উপরে গুণ বসিয়ে দেবো, তাই তো? দেখে বুঝতেই পারছি মনে হচ্ছে মানি মাল্টিপ্লায়ার, টাকা গুণ হয়ে যাচ্ছে। মানি মাল্টিপ্লায়ারটা কি? এটা একটা রেশিও, একটা রেশিও যেটা হচ্ছে ওপরে থাকবে ব্রড মানি ডিভাইডেড বাই রিজার্ভ মানি। মানে যেটা অ্যাকচুয়ালি বলতে গেলে, যেটা আমাদের এসএলআর পড়েছি, এসএলআর পড়েছি তো, যেটা এসএলআর তার সাথে সমান, কিন্তু এখানে নামটাকে একটু আলাদা করা হয়েছে। কেন বলো তো? ব্রড মানি মানে হচ্ছে যেই টাকাটা আমাদের লিকুইড মানি রয়েছে, আর যেই টাকাটা আমাদের ইকোনমিতে অ্যাজ এ ক্যাশ হিসাবে রয়েছে। তাহলে এটাকে মানি মাল্টিপ্লায়ার কেন বলছে? তার মানে তোমার যদি ব্রড মানির পরিমাণ আমার ধরো 80 টাকা হয়, রিজার্ভ মানির পরিমাণ 20 টাকা হয়,
তাহলে তোমার 4 হচ্ছে এসএলআর, দ্যাট ইজ কল মানি মাল্টিপ্লায়ার। মানে যেটাই এসএলআর সেটাই মানে আমাদের মানি মাল্টিপ্লায়ার, মানে তোমার মানিটা 4 টাইমস বাড়ছে। বুঝতে পারছি? যে টাকাটা আমাদের ইকোনমিতে সার্কুলেট করছে সেটাকে আমরা লিকুইড মানি বলছি, আর যেই টাকাটা আমাদের রিজার্ভ রেখেছি সেটাকে আমরা বলি মানি রিজার্ভ। মানে যেটা আমরা এসএলআর বললাম তারই সেম জিনিস, এটাকে আমরা ইকোনমিতে আরেকটা নতুন ভাবে মানি মাল্টিপ্লায়ার বলে থাকি। ওকে, সেম টু সেম, খালি মানে মানি মাল্টিপ্লায়ার হিসাবে এসএলআর মানি মাল্টিপ্লায়ারকে এসএলআর, দেখো এসএলআর কি হয়, এটাকে বলা হয় গাইডলাইন। এটা কন্ট্রোল করতে হয় যে তুমি 3%, আমার হচ্ছে 2.2% এসএলআর তোমাকে মেনটেন করতে হবে। এবার আমি যদি চাই আমার মানে এটাকে আমি চেঞ্জ করতে পারি, আমি ব্রড মানিটাকে লিকুইড মানিটাকে বাড়িয়ে দিলাম, রিজার্ভ মানিকে কমালাম, তার মানে আমি মানিকে মাল্টিপ্লাই করলাম, মানে ফর্ম, জাস্ট ফর্ম চেঞ্জ। এসএলআর মানে যেটা ব্যাংক ডিসাইড করে দেবে, আরবিআই ডিসাইড করে দেবে এসএলআর, আর সেটাকেই যখন আমি নিজের মতো করে করব তখন তাকে আমি মানি মাল্টিপ্লায়ার বলবো। প্রত্যেকটা ব্যাংক আলাদা আলাদা নিজের মতো করে মানি মাল্টিপ্লায়ার করতে পারে। বোঝা গেছে? আচ্ছা, স্যার তার মানে ব্যাংক রিজার্ভ মানি যেটা নিজের ইচ্ছা মতো রাখতে পারে, মিনিমামটা রেখে বাকিটা নিজের ইচ্ছা মতো রাখতে পারে। অবশ্যই করতে পারে। ওই জন্য এসএলআর সিআরআর মেনটেন করতে ব্যাংকে বলা হয়, ব্যাংক এসএলআর সিআরআর মেনটেন না করলে সেটাকে ফাইন দেবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, তাহলে আমরা প্রথমে কিছু কিছু জিনিস আমরা অলরেডি দেখো এখানে আমরা ডিসকাস করলাম, কিছু কিছু জিনিস আমরা এবার একটু ডিসকাস করি। সেটা হচ্ছে কি, যে আমাদের যে পাবলিক সেক্টর ব্যাংক, এই কথাটা প্রথম কবে আসে? পাবলিক সেক্টর ব্যাংক যে ভাগটা কবে আসে বলো তো, একটু বুদ্ধি করে জানো প্রত্যেকে। পাবলিক সেক্টর ব্যাংক কবে থেকে চালু হয়? প্রথম থেকে কি পাবলিক সেক্টর ব্যাংক ছিল? প্রথমে কবে হলো পাবলিক সেক্টর ব্যাংক? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটা হয়েছিল 1895-তে। দূর বাবু, হয়েছিল 1969-এ যখন ব্যাংক ন্যাশনালাইজ করা হয়। এর আগে তো যে যার নিজের মতো কাজ করছিল, এসবিআই নিজের মতো প্রত্যেকে। যখন ব্যাংক ন্যাশনালাইজেশন করা হলো, কতগুলো ব্যাংক ন্যাশনালাইজ করেছিল 1969-এ? 14টা। মনে নেই? ইন্দিরা গান্ধী 14টা ব্যাংক তো ন্যাশনালাইজ করে, তাই তো? 14টা ব্যাংক ন্যাশনালাইজ করেছিল তো ইন্দিরা গান্ধী 1969-এ। তারপরে তো সেই ব্যাংকগুলো হলো পাবলিক সেক্টর ব্যাংক। ঠিক আছে? তাহলে 1969-এর পর থেকে আমাদের পাবলিক সেক্টর ব্যাংকগুলোকে তৈরি করা। ঠিক আছে? এবার আমাদের এর আগে পাবলিক সেক্টর ব্যাংক যেটা এসবিআই করেছিল, এসবিআই কে বলা হতো ন্যাশনালাইজড ব্যাংক। কিন্তু যখন পাবলিক সেক্টর ব্যাংক এই কথাটা এলো, যখন ইন্দিরা গান্ধী 1969-এ 14টা ব্যাংকে ন্যাশনালাইজ করা হলো, তখন তাদেরকে পাবলিক সেক্টর ব্যাংক বলা হলো। কেন পাবলিক সেক্টর ব্যাংক বলা হলো? এই ব্যাংকে পাবলিকরা নিজেদের শেয়ার কিনতে পারত, এই কারণে তাদেরকে পাবলিক সেক্টর ব্যাংক বলা হচ্ছে। এখন এসবিআই, তুমি চাইলে এসবিআই শেয়ার কিনতে পারো, পিএনবি শেয়ার কিনতে পারো। বোঝা গেছে আশা করি? এই জন্য এদেরকে পাবলিক সেক্টর ব্যাংক বলা। ওকে, আশা করি বোঝা গেছে। আচ্ছা, এরপর দেখো আমরা হচ্ছে ডিসকাস করেছিলাম যে এসবিআই এর কথা তো আমরা ডিসকাস করেছিলাম। আচ্ছা, এসবিআই প্রথমে কত সালে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া হয়েছিল? দেখি মনে আছে নাকি, দেখি। 1921-এ স্যার। ইম্পেরিয়াল ব্যাংক হয়েছিল 1921-এ, 1921-এ। 3টা প্রেসিডেন্সি ব্যাংকে এক করে। আর এসবিআই কবে ন্যাশনালাইজড হয়? 1955। এটা আমরা অলরেডি আগের দিন ডিসকাস করেছি। এরপরে কি হয়, আমাদের নিয়ে আসা হয় প্রাইভেট সেক্টর ব্যাংক। প্রাইভেট সেক্টর ব্যাংক নিয়ে আসা হয়। পাবলিক সেক্টর ব্যাংক ছিল, দেখলো যে ব্যাংকে মানে ব্রডনেসটাকে বাড়াতে আমাদের প্রাইভেট সেক্টর ব্যাংক হবে। তো কবে থেকে প্রাইভেট সেক্টর ব্যাংক বা প্রাইভেট ব্যাংকগুলো ভারতে আসা শুরু করলো বলতে পারবে? এর পেছনে অবভিয়াসলি পারা উচিত। ইন দ্য ইয়ার, কবে? থোড়া বুদ্ধি লাগাও। 1991। যখন আমরা কি অ্যাডপ্ট করেছিলাম? এলপিজি। তাই তো? লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। এরপরে প্রাইভেট সেক্টর ব্যাংক, যেগুলো প্রাইভেট ব্যাংককে মানে যার মধ্যে ফরেন ব্যাংক রয়েছে, তাদেরকে ভারতে আসা শুরু করা। ঠিক আছে? তো
তো এখান থেকে আমাদের প্রাইভেট সেক্টর ব্যাংক ইস্যু করা হয় এবং এই প্রাইভেট সেক্টর ব্যাংকদের ভারতে আসার জন্য কিছু রুলস দেওয়া হলো, যে লাইসেন্স দেওয়ার জন্য যে চাইলেই দিয়ে দেওয়া হবে না, লাইসেন্স দেওয়ার জন্য কিছু কন্ডিশন তাদের উপর দেওয়া হলো। কি কন্ডিশন দেওয়া হলো? তাদেরকে মিনিমাম তাদেরকে থাকতে হবে 500 কোটি টাকা। মিনিমাম 500 কোটি টাকা যদি না হয় তাহলে ব্যাংক খুলতে দেওয়া হবে না। মিনিমাম 500 কোটি টাকা তাকে দিতে হবে। নাম্বার 2, তাকে যারা হবে তারা সেই ব্যক্তিদের মিনিমাম 10 ইয়ার্সের 10 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে। যারা খুলতে চাইছে তাদের 10 বছরের ব্যাংকিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, 10 বছরের, ঠিক আছে? 10 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে ব্যাংকিংয়ে। যে হঠাৎ করে লটারিতে জিতে গেলেই যে সঙ্গে সঙ্গে ব্যাংক খুলতে দিয়ে দেবে সেরকম নয়। তুমি যে ব্যাংক খুলছো, তোমার ব্যাংকিং সেক্টরে কাজ করার 10 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, বা তোমরা ফাইন্যান্সিয়াল মার্কেটে 10 বছর ধরে আছো কি? যদি থাকো তাহলে আমরা তোমাকে লাইসেন্স করতে দেবো বা ব্যাংক দেবো, ঠিক আছে? মোটামুটি এগুলো আরও ছিল যে হ্যাঁ, এর সাথে সাথে আরেকটা জিনিস আমাদের পয়েন্ট লাগবে, 3 নাম্বার, বলা হলো মিনিমাম 20% ব্রাঞ্চ, ঠিক আছে, তোমাকে রুরাল এরিয়াতে করতে হবে। যে তুমি শহরেই ব্যাংক খুলে দিবে সেটা করলে হবে না, তোমাকে রুরাল এরিয়াতেও 25% ব্রাঞ্চ তৈরি করতে হবে। অ্যাক্সিস থেকে শুরু করে দেখো প্রত্যেকেরই কিন্তু রুরাল ব্যাংকে ব্রাঞ্চ থাকে। মিনিমাম 25% তোমাকে রুরাল ব্যাংকে করতে হবে। ওকে, ক্লিয়ার আশা করি। আচ্ছা, এরকম পাবলিক প্রাইভেট সেক্টর ব্যাংকের মধ্যে আমাদের, হ্যাঁ বলো বলো। আচ্ছা স্যার, এই ধরুন না মানে কিছু কিছু ব্যাংক আছে, এইচডিএফসি ব্যাংক, স্যার ওদের হেডকোয়ার্টার তো নিশ্চয়ই স্যার এখানে নয়, হয় মুম্বাই বা দিল্লিতে স্যার। হ্যাঁ আছে তো। এবার ওরা ওদের যে প্রধান হেডকোয়ার্টার সেগুলো তো ইন্ডিয়া, এগুলো তো প্রাইভেট ব্যাংক। আচ্ছা, আমি এই যে এবার ক্লিয়ার হবে। দেখো ফরেন ব্যাংক, এই যে ফরেন ব্যাংক বললে ক্লিয়ার হয়ে যাবে। ফরেন ব্যাংক বলতে কিরকম ব্যাংক? এইচএসবিসি ব্যাংক, এটা কিন্তু ফরেন ব্যাংক, এদের হেডকোয়ার্টার কিন্তু ইন্ডিয়াতে নেই, ঠিক আছে? সিটি ব্যাংক, সিআইটিআই, জোনাল হেডকোয়ার্টার থাকে। হ্যাঁ, এগুলো জোনাল হেডকোয়ার্টার, ঠিক আছে? এইচএসবিসি ব্যাংক, সিটি ব্যাংক, তারপরে একটা ব্যাংক থাকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইয়েস ব্যাংক। ইয়েস ব্যাংক তো না, ইয়েস ব্যাংক তো ইন্ডিয়াতে, ইয়েস ব্যাংক তো ফরেন ব্যাংক নয়। না, ব্রিটিশ ব্যাংক। হ্যাঁ, ইয়েস ব্যাংক ব্রিটিশ ব্যাংক, ফরেন ব্যাংক ইয়েস ব্যাংক। হ্যাঁ, প্রথমের দিকে এসেছিল আর কি, প্রথম ফরেন ব্যাংক। ওই আইপিএল স্যার স্পন্সর করে ওটা। হ্যাঁ স্যার, ইয়েস ব্যাংক হবে, ঠিক। এগুলো মোটামুটি ফরেন ব্যাংক, মানে এগুলো বিদেশ থেকে এসে আমাদের, এদের হেডকোয়ার্টার কিন্তু বিদেশে রয়েছে, এগুলো আমাদের ফরেন ব্যাংক হিসেবে কাজ করে। আচ্ছা করি বোঝা গেল? নোট ডাউন করেছো? আচ্ছা আচ্ছা, প্রাইভেট সেক্টর ব্যাংকের মধ্যে আমরা হচ্ছে বলতে পারি অ্যাক্সিস ব্যাংক, তারপর আমাদের হচ্ছে এইচডিএফসি ব্যাংক, এগুলো আমাদের হচ্ছে প্রাইভেট ব্যাংকের পরে। অ্যাক্সিস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, তারপর আমাদের হচ্ছে আইডিএফসি ব্যাংক, বন্ধন ব্যাংক, এগুলো আমাদের প্রাইভেট সেক্টর ব্যাংকের মধ্যে পড়ে। ওকে স্যার, তাহলে এগুলোই তো পাবলিক ব্যাংক বলতে পারি না? এগুলো পাবলিক সেক্টর ব্যাংক না। পাবলিক সেক্টর ব্যাংক হবে যেগুলো ন্যাশনালাইজড ব্যাংক হবে। এগুলো প্রাইভেট ব্যাংক, এইচডিএফসি, আইডিএফসি, বন্ধন ব্যাংক, এগুলো কিন্তু প্রাইভেট সেক্টর ব্যাংক, পাবলিক সেক্টর ব্যাংক না। পাবলিক সেক্টর ব্যাংক সেগুলোই হবে যেগুলো ব্যাংক দ্বারা ন্যাশনালাইজড হবে, ঠিক আছে? যেমন হচ্ছে আমাদের হচ্ছে পিএনবি, যেটা এতদিন ছিল, বা পিএনবি যেটা পাবলিক সেক্টর ব্যাংক। আমাদের হচ্ছে এসবিআই, পাবলিক সেক্টর ব্যাংক, ঠিক আছে? আমাদের হচ্ছে ইউবিআই এতদিন ছিল পাবলিক সেক্টর ব্যাংক, ঠিক আছে? আচ্ছা, এবারে স্যার তাহলে এসবিআই এর যারা মার্জ হবে তারাও পাবলিক সেক্টরে? অবশ্যই যারা ব্যাংকের সাথে মার্জ হবে, যারা পিএনবির সাথে মার্জ হয়ে গেল, তারা পাবলিক ব্যাংক তো মার্জ হয়ে যাচ্ছে, তাহলে সে তো তখন, এখন তো আর ইউবিআই ব্যাংক নেই, তো এখন পিএনবির নামে আছে। না, ঠিক আছে স্যার। ওই প্রাইভেট ব্যাংকগুলো যখন মানে প্রথম থেকে ওই বেশি ডোনেশন দেয়, ওটা কি লাইসেন্সের জন্য, মানে পাওয়ার জন্য? হ্যাঁ অবশ্যই লাইসেন্সের জন্যই দিতে হয়, লাইসেন্সটাই মেন কথা। আচ্ছা, এবার আমরা ডিসকাস করবো একটু আরআরবি সম্পর্কে, রিজিওনাল রুরাল ব্যাংক। আরআরবি, ঠিক আছে? তো এই আরআরবি হতে গেলে, ঠিক আছে, আরআরবিটা
এটা আমাদের তৈরি করা হয়েছিল একটা অ্যাক্টের মাধ্যমে। এটা আরআরবিটাকে তৈরি করা হয়, যেটা হচ্ছে আরআরবি অ্যাক্ট। প্রথমবার পাস করা হয় 1976, মানে ইন্দিরা গান্ধীর সময়ই আরআরবি তৈরি করা হয়েছিল। ঠিক আছে, এই অ্যাক্টের মাধ্যমে বলা হয় যে গ্রামে গ্রামেও যাতে ব্রাঞ্চ হয়, সেই কারণে আরআরবি করা হয়। আরআরবি করার উদ্দেশ্য একটাই ছিল যে এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের জন্য আরআরবি গুলোকে করা হয়েছে। এগ্রিকালচার আর রুরাল ডেভেলপমেন্টের জন্য আরআরবি গুলোকে তৈরি করা হয়েছে। এবার এর মধ্যে আরআরবির মধ্যে কি করে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেক শেয়ার এর মধ্যে থাকে। এর মধ্যে শেয়ার থাকে আরআরবিতে, সেন্ট্রাল গভর্নমেন্টের শেয়ার থাকে, কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের শেয়ার থাকে এখানে 50%। 50% শেয়ার কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আরআরবিতে থাকে। স্টেট গভর্নমেন্টের সেক্টর থাকে, যারা যেই রাজ্যে এটা তৈরি করা হচ্ছে স্টেট গভর্নমেন্টের সেখানে শেয়ার থাকবে 15%। আর বাকি থাকলো কত পার্সেন্ট? 35%। সেটা যেই ব্যাংক স্পন্সর করছে, মানে যেটা হচ্ছে স্পন্সর্ড ব্যাংক। মানে যদি এসবিআই এর আরআরবি হয়, তাহলে এসবিআই এর সেখানে পার্সেন্টেজ থাকবে 35। সেন্ট্রাল ব্যাংকের মানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের শেয়ার থাকবে 50%, আর সেখানে যদি ওয়েস্ট বেঙ্গলে হয়, ওয়েস্ট বেঙ্গলে থাকবে 15%, 15% শেয়ার। এইভাবে আরআরবি তৈরি করা হয়েছে। কেন সেন্ট্রাল গভর্নমেন্ট নিজের ওপর শেয়ার বেশি রাখে? একটাই কারণ, এরা যাতে বাধ্য থাকে যে গ্রামের ডেভেলপমেন্টের জন্য। স্টেটের হাতে দিয়ে লাভ নেই, ঠিক আছে, আর ব্যাংকে পার্সেন্টেজ বেশি দেওয়া আছে এই কারণে। তো এদের রেসপেক্টে আমাদের তৈরি করা হয়েছিল কি, নাবার্ড। নাবার্ড মনে আছে আশা করি, আগের দিন ফুল ফর্ম লিখিয়েছিলাম। কি ছিল নাবার্ডের ফুল ফর্ম? ন্যাশনাল এগ্রিকালচার और ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড কি রুরাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, তো নাবার্ড কিন্তু এক ধরনের আরআরবি ব্যাংক, রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক, আরআরবি ব্যাংক। ওকে, বোঝা গেছে আশা হ্যাঁ স্যার, করি? মানে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে 50% থাকে বলেই ওই কারণে অনেক সময় ওই কৃষি ঋণ টিন মুকুব করে দেয়, ওই একদম ব্যাপারটা একদম হয়। একদম। এই কারণেই এটা করা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা একটা ভালো জিনিস একটু ডিসকাস করি, যার সাথে আমরা প্রত্যেকেই এখন পরিচিত, সেটা হচ্ছে পেমেন্ট ব্যাংক। ঠিক আছে, সেটা হচ্ছে পেমেন্ট ব্যাংক। তো এই যে পেমেন্ট ব্যাংকের ব্যাপারটা, এই পেমেন্ট ব্যাংক ব্যাপারটা এটা তৈরি করা হয়েছিল আমাদের একটা কমিটির বেসিসে, একটা কমিটির রেকমেন্ডেশনে আমাদের পেমেন্ট ব্যাংকগুলো করা হয়। যে এয়ারটেল পেমেন্ট ব্যাংক, ঠিক আছে, এরকম। সেই কমিটিটার নাম হচ্ছে নাচিকেত মোর, NACHIKET, নাচিকেত মোর কমিটি। নাচিকেত মোর কমিটির মানে রেকমেন্ডেশনে তৈরি হয়েছিল নাচিকেত মোর, NACHIKET, নাচিকেত মোর কমিটির রেকমেন্ডেশনে তৈরি করা হয়েছে পেমেন্ট ব্যাংক। ঠিক আছে, এবার এই যে পেমেন্ট ব্যাংক কাদেরকে বলবো? পেমেন্ট ব্যাংক বলার পেছনে কারণ আছে। কি করতে হবে, তারা কি করতে পারে, এখানে অনলি এদের কাছে কিছু রয়েছে, মানে কিছু বলে যাকে বলে রেস্ট্রিকশন রয়েছে। তারা কি করতে পারে, অ্যাকসেপ্ট করে, যে অ্যাকসেপ্ট করতে পারে কি, ডিমান্ড অ্যাকসেপ্ট করতে পারে। যে ডিমান্ড ডিপোজিট, মানে তুমি এই ব্যাংকে টাকা জমা রাখতে পারো, তুমি যদি চাও এই ব্যাংকে টাকা জমা রাখতে পারো। অ্যাকসেপ্ট করবে কি, ডিমান্ড ডিপোজিট করবে। এই কারণে তুমি এখানে সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট তুমি খুলতে পারবে। সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট তুমি এখানে খুলতে পারো। ঠিক আছে, কিন্তু কোনটা নট অ্যাকসেপ্টেড, কোনটা করতে পারবে না, তুমি এখানে কি করতে পারবে না, তুমি এখানে ফিক্সড ডিপোজিট, এফডি করতে পারবে না। কারণ কবে বন্ধ হয়ে যাবে তার তো কোনো ঠিক নেই, এই জন্য এদেরকে এফডি করার কোনো পারমিশন দেওয়া নেই। নট ফিক্সড ডিপোজিট বা হচ্ছে টাইম ডিপোজিট, যে কোনো হচ্ছে টাইম ডিপোজিট হয়, সে টাইম ডিপোজিট যে 1 বছরের জন্য, 5 বছরের জন্য, টাইম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট পেমেন্ট ব্যাংকে করা যায় না। তুমি এখানে কোনো টাকা জমা রাখতে পারো। তুমি অনেকেই দেখবে এখন পেমেন্ট ব্যাংকে এটিএম, আমাদের এয়ারটেল পেমেন্ট ব্যাংকে টাকা জমে রাখে, বিভিন্ন জায়গায় এটা করতে পারে। আর কোন জিনিসটা পেমেন্ট ব্যাংক অ্যাকসেপ্ট করতে পারে না, কোনো রকমের
এনআরআই ডিপোজিট কিন্তু অ্যাকসেপ্ট করতে পারে না। তুমি বাইরে থেকে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছ, তো ঘরে পাঠাবে, এয়ারটেল পেমেন্ট ব্যাংকে টাকা দিয়ে দিলে হবে? হবে না, তোমাকে কোনো ন্যাশনালাইজ ব্যাংকের থ্রু দিয়ে করতে হবে। ওকে, আর এখানে মিনিমাম ব্যালেন্স, ঠিক আছে, মানে মিনিমাম না, এখানে একটা ম্যাক্সিমাম ব্যালেন্স। কোনো একজন ব্যক্তি এখানে কত টাকা অবধি ম্যাক্সিমাম রাখতে পারে বলতে পারবে? পেমেন্ট ব্যাংকে যত খুশি টাকা রাখতে পারো? না স্যার, 2 লাখ টাকা। কত টাকা? 2 লাখ। 2 লাখ। এখন কি এটা কিন্তু 1 লাখ ছিল, 2 লাখ কি করেছে? রিসেন্টলি দেখছিলাম একটা, তাহলে এটা মানে একটা আর্টিকেলে পড়ছিলাম। প্রথমে 1 লাখ ছিল, তাহলে হয়তো এখন প্রেজেন্টলি এটা 2 লাখ হয়েছে। তো আপাতত 1 লাখ লিখে রাখো, আমাকে একটু দেখতে হবে যে 2 লাখটা করেছে কিনা। কিছুদিন আগে অবধি 1 লাখ ছিল, এবার রিসেন্ট যদি এটাকে বাড়ায় তাহলে আমাকে একটু দেখতে হবে, ঠিক আছে। মোটামুটি 1 লাখ এতদিন অবধি ছিল, ঠিক আছে। এবার যদি বাড়িয়ে থাকে সেটা আমাকে একটু দেখতে হবে, ঠিক আছে। এটা 1 লাখ ছিল, 2 লাখ আছে নাকি একটু এরকম ভাবে দেখে লেখা ছিল স্যার, মানে যে এক বছরের মধ্যে, একটা ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে, মানে টোটাল ইয়েটা আপ টু 2 লাখ পর্যন্ত হতে পারে। এবার এটা কি রেকমেন্ডেশন না করেছে সেটা একটু দেখতে হবে। হ্যাঁ, ওটা রেকমেন্ডেশন করেছে না হয়ে গেছে, মানে আমি কিন্তু 1 লাখ এখন অবধি জানি, 2 লাখের ব্যাপারটা কিন্তু তুমি বললে, কিন্তু আমি কিন্তু এখনো দেখিনি, আমার কিন্তু চোখে পড়েনি, ঠিক আছে। এটা আমাকে একটু দেখতে হবে। আচ্ছা, এই জন্য কি করতে পারে? ফিক্সড ডিপোজিট করতে পারে না, টাইম ডিপোজিট করতে পারে না, অথবা এরা কিন্তু কোনো লোন ইস্যু করতে পারে না, এরা কাউকে লোন দিতে পারে না, ক্যান নট ইস্যু লোন, ঠিক আছে। আর এটা খোলার জন্য, পেমেন্ট ব্যাংক করার জন্য যে ইনভেস্ট করবে, তোমার হয়তো মনে হচ্ছে যে কত টাকা থাকলে তুমি পেমেন্ট ব্যাংক ইস্যু করতে পারো, তাহলে তোমাকে একটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করতে হবে। কত টাকা? মিনিমাম 100 crore, ঠিক আছে, মিনিমাম 100 crore করতে হবে। তবে দেখো, এই যে লোন ইস্যু ব্যাপারটা না, ঠিক আছে, এটা এখন চেঞ্জ হচ্ছে, এটা এখন অনেকটাই চেঞ্জ হচ্ছে, এটা এখন কন্ট্রোভার্সিয়াল ব্যাপার আছে। তার কারণ আমি তোমাদের একটা কথা বলছি, যে তোমরা রিসেন্ট হয়তো ভারত পের নাম শুনেছো ভারত পে? হ্যাঁ স্যার। এই যে ভারত পে, এটা কিন্তু এক ধরনের পেমেন্ট ব্যাংক, ঠিক আছে। কিন্তু পেমেন্ট ব্যাংক হলেও কিন্তু ভারত পে কিন্তু লোন ইস্যু করছে। কিন্তু লোনটা কেমন ইস্যু করছে, মানে এই যে ফাউন্ডারটার নাম কি বলতো ভারত পে? অনিশ, কি যেন নামটা বলতো? আসনিস মেহতা। সে কি করেছে দেখবে, যেটা করে যে তোমার যদি ভারত পেতে অ্যাকাউন্ট থাকে, তাহলে তুমি যদি 500 টাকা মতো ট্রানজেকশন করো, তাহলে তোমাকে 500 টাকা না 5,000 টাকা মতো তোমার যদি মান্থলি ট্রানজেকশন হয়, তোমাকে কিন্তু ওরা ক্রেডিট দিচ্ছে। কিন্তু ওটা ডাইরেক্ট যেমন লোন হয় সেই লোন হিসেবে নয়, মানে একটু অন্যভাবে দিচ্ছে। তাহলে ডাইরেক্টলি পেমেন্ট ব্যাংকে বলাই আছে যে তুমি লোন ইস্যু করতে পারবে না, ওরা লোন দেয় একটু অন্য পারপাসে দেয়। ভারত পে কিন্তু লোন দিয়ে থাকে, মানে তুমি হঠাৎ করে, মানে বাইরে থেকে গিয়ে কোনো একজন লোক, মানে দেখো, তুমি যদি এখন এসবিআই এর কাছে লোন নিতে যাও, তোমাকে এসবিআই অ্যাকাউন্ট খুলে লোন নিতে হবে। সেরকম ভারত পেও কিন্তু এভাবে লোন ইস্যু করছে। তুমি যদি ভারত পের মানে কোনো জন্য হয়তো হলে, মানে যারা হচ্ছে যারা ইস্যু করে, তারাও কিন্তু এভাবে লোন দিয়ে থাকে, ঠিক আছে। কিন্তু এটা একটু ধোঁয়াশা আছে, মানে আমাকে ওই জিনিসটা একটু দেখতে হবে যে ভারত পে কিন্তু লোন ইস্যু করছে, কিন্তু লোন ইস্যু করার কিন্তু পারমিশন নেই। তাহলে এটা কিন্তু আপাতত চেঞ্জ করেছে কিনা এটা একটু দেখার বিষয় আছে। ওকে স্যার, ওরা একটু অন্যরকম ভাবে চেঞ্জ করেছে। হ্যাঁ, ওরা একটু অন্যভাবে চেঞ্জ করেছে, সেই জন্য মানে ইন্টেলিজেন্ট লোক, ভীষণ ইন্টেলিজেন্ট লোক, হ্যাঁ, ভীষণ মানে ইন্টেলিজেন্ট। যদি কারোর কাছে একটা বেশি পরিমাণে অ্যামাউন্ট থাকে, ও হচ্ছে মানে ডিরেক্টলি ওইরকম ভাবে হচ্ছে, মানে পিয়ার টু পিয়ার। মানে সাপোজ একজন একটা ব্যক্তির কাছে একটা অ্যামাউন্ট আছে, 1 লাখ টাকা আছে, ওই ব্যক্তি ডিরেক্টলি অন্য একটা ব্যক্তিকে ধার হিসাবে দিতে পারবে, ওইরকম ভাবে করছে, ওইভাবে করছে একদম। স্যার, পেটিএমটাও তো পেমেন্ট ব্যাংক? পেটিএম পেমেন্ট ব্যাংক, এয়ারটেল পেমেন্ট ব্যাংক। স্যার, তাহলে চয়নদা, ওই যে পেটিএম থেকে দেখবে কদিন আগে ওই ওয়ালেটে যেটা 5,000 টাকা একটা লোন দিত, ক্রেডিট লোন, সেটা ওই এটার মধ্যে কি পড়ছে? হ্যাঁ, এর মধ্যেই পড়ছে একদম। মানে ওই লোন কিন্তু তুমি চাইলে, তুমি যেহেতু ইউজ করছো পেটিএম এ, সেই জন্য তোমাকে লোন দিচ্ছে। কিন্তু এমনি তুমি যে লোন হয়তো 10 লাখ টাকার লোন চাইলে, সেই সব অ্যাকাউন্টের ভিত্তিতে দিতে পারবে। হ্যাঁ স্যার, এটা পেটিএম এ ঠিক বলেছেন, ওয়ালেটে দেয় স্যার, ওটা অ্যাকাউন্টে স্যার দেয় না। আবার স্যার পোস্ট পেড হলে দেয়, প্রিপেডে স্যার দেয় না। প্রিপেডে দেয় না, পোস্ট পেডে দেয়, ঠিক আছে। লোন এইভাবে ইস্যু করতে পারো, কিন্তু আলাদা করে তোমাকে ব্যাংক অ্যাকাউন্টে ওরা কিন্তু তোমাকে লোন দেবে না।
আচ্ছা ঠিক ওরা আছে। ওরা লুপহোল খোঁজার চেষ্টা করে আর কি কোন হ্যাঁ, দিকে হ্যাঁ, বেশি। একদম, একদম। আচ্ছা, লাস্ট অফ অল আমরা একটু ডিসকাস করে নিই, সেটা হচ্ছে আইপিপিবি। এটা তো বলতে পারবে, ফুল ফর্ম বলো তো, আইপিপিবি। স্যার ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক। ভেরি গুড, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক। স্যার কদিন আগে কার্ডটা স্যার করলাম অনলাইনে, ওই জন্য মনে আছে। ওই জন্য মনে আছে, বাহ, ভেরি গুড। আইপি, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক, খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস। এটা কি হয়, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক কি করে, যে এর মধ্যে যে ইকুয়ালিটি থাকে, এর শেয়ার 100% শেয়ার, ঠিক আছে, কার থাকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থাকে। পুরোটারই কিন্তু শেয়ার আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, 100% শেয়ার থাকে। ওখানে যেমন আরআরবিতে যেমন পার্সেন্টেজ থাকে, কিন্তু এখানে আইপিপিবিতে পুরো 100% শেয়ার থাকে, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এবং এটাকে রেগুলেট কে করে, এটাকে রেগুলেট কে করে, রেগুলেটেড বাই আরবিআই, ঠিক আছে। তার মানে এতে আমরা খুব ভালোভাবে টাকা রাখতে পারি, সেফ রাখতে পারি, আরবিআই টোটাল রেগুলেট করছে। এবং এখানে কি হয়, আমাদের যে ইস্যু করতে পারে, আইপিবিবি ইস্যু করে কি, ডেবিট কার্ড ইস্যু করে। এর কার্ড করেছো, ডেবিট কার্ড? হ্যাঁ স্যার, ডেবিট কার্ড স্যার এখন অনলাইন স্যার দিচ্ছে, ফিজিক্যালি স্যার 2 বছর পরে দেবে। একদম। তো ডেবিট কার্ড ইস্যু করতে পারে এবং কিউআর কোডও ইস্যু করতে পারে। কিছু করতে পারে স্যার। শর্ট করে বলো তো, কিউআর কোডের ফুল ফর্ম, কিউআর এর ফুল ফর্ম এত ইউজ করো? জানা নাই। কুইক রেসপন্স, বুঝলে? কিউআর কোডের এটা হচ্ছে কুইক রেসপন্স, কিউআর, ঠিক আছে। এত এত কিউআর কোড বলছি, কিউআর কোডের ফুল ফর্ম হচ্ছে কুইক রেসপন্স, ঠিক আছে। তো যাই হোক, এই কারণে কি হয়, আমরা এই জায়গায় আমরা কোনো যখন ট্রানজেকশন করে থাকি কিউআর কোডের মাধ্যমে, আমাদের আইপিবিতে দেখবে যে তোমার কিউআর কোড স্ক্যান করলেই কিন্তু হয়ে যায় না, এর জন্য আমাদের কাছে কিন্তু একটা ওটিপি আসে। কিউআর আইপিবিতে তুমি যদি পেমেন্ট করবে, যে কিউআর কোড প্রিন্ট করার পরে তোমাকে কি করতে হয়, একটা ওটিপি করা হয়, একটা ওটিপি তোমাকে এন্টার করতে হবে, আর তোমাকে একটা ওভিডিও দেওয়া হয়, ওভিডি দেওয়া হয়। ওভিডির ফুল ফর্ম কি, অফিসিয়ালি ভ্যালিড ডকুমেন্ট, ঠিক আছে। ফুল ফর্মটা করে রাখবে। ওটিপির ফুল ফর্ম জানি তো, হ্যাঁ স্যার। ওয়ান টাইম পাসওয়ার্ড, তাই তো, ওয়ান টাইম পাসওয়ার্ড থাকে, আর ওর ভিডিও থাকে, এটা হচ্ছে অফিসিয়ালি ভ্যালিড ডকুমেন্ট তোমাকে ইস্যু করতে হয় ভেরিফিকেশনের জন্য। ওকে, আচ্ছা, আর কি রয়েছে? ঠিক আছে, আচ্ছা, আমরা আজকে এতটাই করলাম, টোটাল আমাদের এখানে আজকে এন্ড হলো। লাস্ট দিন আমাদের ব্যাংকিং এর মধ্যে থাকবে, সেটা হচ্ছে ব্যাংকিং যে ন্যাশনালাইজেশনগুলো। এই যে বললাম ব্যাংক ন্যাশনালাইজেশন, আমি এখনো কিন্তু, আচ্ছা তোমাদের মনে এখনো 14টা ব্যাংক কি কি ন্যাশনালাইজ করা হয়েছিল, এগুলো আমি এখনো লেখাইনি, তাই তো, বলা হয়নি, ওই জন্য তোমরা বলতে পারোনি, তাই তো। হ্যাঁ, ওটা বলা হয়নি। ওই চারটা ভেবেছিলাম, হ্যাঁ, ব্যাংক অফ হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। 14টা হয়েছিল, তারপর কিভাবে এটাকে নরসিম্মা কমিটি এগুলোকে রিফর্ম করলো, তারপরে ধীরে ধীরে কি হয়েছিল, সেটা আমাদের লাস্ট করলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। এটা আশা করি আজকে বুঝতে পেরেছো প্রত্যেকে, হ্যাঁ স্যার। ঠিক আছে। এটা একটু বলছি যে পাবলিক ন্যাশনালাইজড মানে হচ্ছে আরবিআই দ্বারা নিয়ন্ত্রিত হবে, তাহলে পাবলিক সেক্টর ব্যাংকটা হয়, কিন্তু প্রাইভেট সেক্টর আর ফরেন ব্যাংকগুলো কি ওই আরবিআই দ্বারা নিয়ন্ত্রিত হয়? নিয়ন্ত্রিত হয়, কিন্তু ওদের নিয়ন্ত্রণটা একটু অন্যরকম, কম থাকে। মানে তুমি ভাবো যে সাপোজ কি হয়, কিরকম একটা এক্সাম্পল দিই, তুমি একজনকে সাপোজ তোমার ঘরে, তোমার হয়তো একটা ছেলে আছে, ঠিক আছে, তোমার একটা ছেলে আছে, তুমি তোমার ছেলেকে টাকা দিয়েছো যে তুই একটা ব্যবসা কর, আর একজনকে ঘর ভাড়া দিয়েছো একটা ব্যবসা করতে, তাই তো। তাহলে তুমি কার উপর নিয়ন্ত্রণ বেশি রাখবে, কার উপর বেশি রেস্ট্রিকশন দেবে, কার উপর দেবে? ছেলের উপর দেবে। যাকে ঘর ভাড়া দিয়েছো তার উপর নিশ্চয়ই দেবে না, তাই তো, হ্যাঁ কি না, তাই তো। হ্যাঁ স্যার। তাহলে পাবলিক সেক্টর ব্যাংক হচ্ছে আর প্রাইভেট সেক্টর ব্যাংক হচ্ছে সেরকম। তাহলে পাবলিক সেক্টর ব্যাংকে যেহেতু গভর্নমেন্ট সরাসরি ইনভলভ রয়েছে, সেই জন্য এদেরকে কন্ট্রোল গভর্নমেন্ট ডাইরেক্টলি করে। কিন্তু প্রাইভেট সেক্টর ব্যাংকে কি করেছে, তারা শুধু লাইসেন্স দিয়েছে, এই জন্য এদের ওপর হোল্ডটা কম থাকে। হোল্ড করে সেটা অবশ্যই, কিন্তু এখানে আলাদা করে সিআরআর এর মেনটেনের ব্যাপার নেই, আলাদা করে এসএলআর মেনটেনের ব্যাপার নেই।
তোমরা তোমাদের মতো বিজনেস করো, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু পাবলিক সেক্টর ব্যাংকের উপরে গভর্নমেন্ট সিআরআর এসএলআর পুরো হোল্ড করে থাকে। এবার এখানে কি হয়, তুমি যদি কাউকে জোর করে ভাঁওতাবাজি করে বা এই করে করো, নিশ্চয়ই তুমি কাউকে ঘর ভাড়া দিলে, কেউ 2 নম্বরই ব্যবসা করলে তুমি কিছু বলবে না, সেটা তো হতে পারে না, সেটা তুমি করবে। তাহলে প্রাইভেট সেক্টর ব্যাংকে ওইভাবে কন্ট্রোল করে, আর পাবলিক সেক্টর ব্যাংকে এইভাবে কন্ট্রোল করে। নাও ক্লিয়ার দীপা?